মানবিক একটা কাজ, এই জন্য আমি নেমে আমি একটু রাস্তাটা ক্লিয়ার করে দিলাম। এইমাত্র খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল। এই যে স্লোগানটা দেওয়ার সাথে যে ফায়ারটা শুরু করলো, আমার পাশে একটা লোক ছিল, ওকে দেখলাম এখান থেকে গুলি ঢুকে এখান থেকে বেরিয়ে গেছে। বাইরে থেকে দেখতেছি যে পিচের এখান থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, বড় বড় ধোঁয়া যাচ্ছে। ওরা এক্সিট নেওয়ার জন্য হ্যাঁ ওখানে আগুন লাগিয়ে দিয়ে ওরা এক্সিট নিছে। এক্সিট নিছে। আমার কান্না চলে আসছে মাগরিবের আগে আগে। হাসান ভাই বলতেছে কান্দছস কেন? আমি কি ভাই যদি কালকে দেশ স্বাধীন না হয়, লাস্ট তো ভাই মানুষ খুঁজা পাইবো না, মানে ভাই বাবা মা কি করবো? তো আমরা মেট্রোর নিচে যে গ্রিল আছে না, গ্রিলে ওই রড ভেঙে ওরকম আওয়াজ দিতেছিলাম যে আমরাও মনে বুঝাইতেছি যে আমরাও গুলি করতেছি। টিনে বেরিয়েছিলাম, বাডাইম হাসপাতাল কোনায় চাইছে কি করবো, মানে কি করবো? দেশ স্বাধীন সিরিয়াসলি 10ই আগস্ট পর্যন্ত আমার মনে হয়েছে যে আবার নাকি ফ্যাসিস্ট এই দেশে আয়। নাসির পাটোয়ারি এমন কোনো লোক না সে মানুষ চাইলে তাকে ভোট দিবে। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি তো মির্জা আব্বাস সাহেবকে তো প্রায় হারাই দিয়েছে। হ্যাঁ, যদি আমরা যদি জয় না হতাম, না জিততাম, আপনার মনে হয় নাসির পাটোয়ারি এখন পর্যন্ত সুস্থ থাকতো? মির্জা আব্বাসকে সে শপথ নিতে দিত? আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান ক্রেডিট নেওয়া পছন্দ করেন না। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমি ওবায়দুর রহমান সোহান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ইনক্লুসিভ পডকাস্টের 4র্থ এপিসোডে। আজকে আমাদের সঙ্গে এমন একজন অতিথি যুক্ত আছেন যাকে আপনারা রিসেন্টলি দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি ভালো কাজ করতে গিয়ে বা সামাজিক কাজ করতে গিয়ে ভাইরাল হয়েছেন। তিনি আর কেউ নন, শাকিল হোসেন সাদ্দাম, যিনি শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব। সাদ্দাম ভাই, আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। না, অসংখ্য ধন্যবাদ এই পডকাস্টে আপনি আমাকে আসলে সুযোগ করে দেওয়ার জন্য, আসার জন্য। আর ধন্যবাদ এই স্টুডেন্টের সবাইকে। আচ্ছা সাদ্দাম ভাই, ওই দিনের আসলে ঘটনাটা একটু জানতে চাই যে আসলে আপনার কাছে কেন মনে হয়েছে যে আমি নিজে গিয়ে দাঁড়ায় যাই রাস্তাগুলো অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য, যানবাহন নিয়ন্ত্রণের যে ব্যাপারটা যে জ্যাম হয়েছিল যেগুলো পরিষ্কার করে দেই, কারণ তারা অনেক মানুষ দাঁড়ায় ছিল। আপনার কেন মনে হয়েছে যে আমার যাওয়া উচিত? আমার প্রথম মনে হয়েছে, আমি তো আসলে বেসিক্যালি সামাজিক টুকটাক কাজ করি অনেক দিন থেকেই, মেডিকেল রিলেটেড, বিশেষ করে স্বাস্থ্য বিষয়টা নিয়ে আমি কাজ করি অনেক। তো আবার আমি যেহেতু রোভার স্কাউট ছিলাম, স্কাউটিং করতাম, তো স্কাউটিং এর কাজ হলো মানুষের সেবা দেওয়া, মোটোটাই ছিল সেবা। তো সেবার চিন্তা থেকে, আর যেহেতু আবার আমি একটা সংগঠনও করি, রাজনীতিও করি, তো রাজনীতি তো মানুষের জন্যই, রাজনীতি মানুষের জন্য, রাজনীতি না, মানুষের জন্য, রাজনীতি মানুষের জন্য। তো আমি টিসিতে চা খেতেছিলাম, তখন আমি শুনলাম যে ছাত্ররা ওই যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন একটা তাদের আন্দোলন নিয়ে রাস্তা ব্যারিকেড দিয়েছেন, এবং যেই টাইমে দিয়েছে একটা পিক টাইম, অফিস ফেরার পথের মানুষের যে একটা হাহাকার, এবং পিক টাইম বলতে মাগরিবের পর যে সময়টা। আর যেহেতু আমাদের শাহবাগটা এমন একটা সিগন্যাল, বাডেম হাসপাতাল ডানে, বাম পাশে হলো পিজি হাসপাতাল, পিছনে ঢাকা মেডিকেল, মানে 3টা খুবই গুরুত্বপূর্ণ একটা হসপিটাল একটা শাহবাগ মোটরে। তো ওই চিন্তা করে আমি বেসিক্যালি দৌড়ে গেছি। যাওয়ার পরে দেখলাম যে বাচ্চারা যেভাবে ব্যারিকেড দিয়েছে, এতে 3 থেকে 4টা 5টা হলো অ্যাম্বুলেন্স সিরিয়াস আছে। রোগী আটকে আছে। এর ভিতরে আমার আবার ঢাকা মেডিকেলে পিজিতে আমি একটা রিপোর্ট আনতে যাই। আমার সকালে একটা পেশেন্ট দেখিয়েছিলাম, তো রিপোর্টটা আমার রাত্রে দিবে সন্ধ্যার পরে পিজি দেওয়া। তো আমি রিপোর্টটা আনবো একই সাথে। তো আমি ওই সময় বেসিক্যালি আমি বাইক নিয়ে বেরিয়েছি যে তাড়াতাড়ি যে রিপোর্টটা নিয়ে আসলে আমি যেমন আগাইতে পারি। তা আমি ওটা শোনার পর আবার বাইক নিয়ে যাওয়ার পর আমি চারুকলা পার হতে পারিনি, মানে আমার বাইক ওখানেই রাখতে হইছে, মানে এর তো পুরা জাম হয়ে গেছে। তো আমি বাইকটা রেখে দেন আমি গেলাম, আমার রিপোর্টটা পকেটে নিয়ে স্লিপটা নিয়ে আমি চেষ্টা করছি, বাকিটা জানি না। আপনার কি আসলে উদ্দেশ্য ছিল কি ভাইরাল হবেন নাকি, যে এই জায়গায় দাঁড়াইলে না, আমি ইয়া আমি করলে মানুষ আসলে দেখবে? অ্যাকচুয়ালি আপনারা মিডিয়ার যে ভিডিওটা দেখছেন, আমি কিন্তু দেখিনি কাউরে কারা আন্দোলন করতেছে, কে কি করতেছে, এটা নিয়ে কিন্তু আমি মানে অত কনসার্ন ছিলাম না। আমার কনসার্ন ছিল যে রোডটা ক্লিয়ার করতে হবে, এখানে অনেক অ্যাম্বুলেন্স আছে, মানুষের রোগীগুলো যাওয়া যা দরকার। যেতে হবে, এটা আমার মূল ফোকাস ছিল। সাদাম ভাই, আপনি ছাত্রদলের রাজনীতি করতেছেন অনেকদিন ধরেই আরকি, যেটা আমরা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বা সবকিছু থেকে দেখলাম বা দেখি। আসলে ছাত্রদলের রাজনীতির সাথে আসলে কিভাবে আসছেন আপনি? ছাত্রদলের রাজনীতিতে খুব ইন্টারেস্টেড ঘটনা আছে, খুবই ছোটকালে। আসলে এটা মানুষ বললে কিভাবে নিবে এটা আমি জানি না। আমি ক্লাস 5 পড়ি, 2004 সাল।
4 সাল, হ্যাঁ 4 সালে তখন কামরাঙ্গীরচরে নতুন বেড়ি বাঁধা হয়েছে। এটা আরো অনেক আগেই করছে। ওই বেড়ি বেঁধে কামরাঙ্গীরচরে বন্যায় পানি উঠতো প্রচুর। তো প্রাইম মিনিস্টার, ওই সময় প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা খালেদা জিয়া। জিয়া। তা আমি যেহেতু ছোটকাল দেখি প্রাইমারি স্কুল দেখি স্কাউটিং সাথে জড়িত, তো স্কাউট থেকে আমাদেরকে প্রোগ্রামে নিয়ে গিয়েছিল। রাস্তার 2 পাশে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, মনে আছে, লালবাগ রাস্তায় গোলাপ ফুল ছিটানোর জন্য। তো তখন আমরা গোলাপ ফুল ছিটাতে তখন ওনাকে গাড়ির থেকে দেখছিলাম যে প্রাইম মিনিস্টার যাচ্ছে, বেগম খালেদা জিয়া। ওইটা থেকে মনে হয়েছে যে আগে জানতাম, ছোটকালে জানতাম হলো ধানের শীষের নৌকা, হুম। এটা জানতাম। তখন বলছি যে এটা ধানের শীষ, এটা বিএনপি। তখন বুঝছি বিএনপি। আর বেসিক্যালি আমার বাবা বিএনপির সাথে জড়িত ছিল। আচ্ছা। তার রাজনীতির ছোটখাটো একটা পদও ছিল। তা আব্বা এখন নেই। তো আব্বার ফ্যামিলি, আমাদের ফুল ফ্যামিলি মানে বিএনপি পরিবারের থেকেই আমাদের ওইভাবেই আসা। তারপর 2010 সালে ১ম পদ পেয়েছিলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়ার্টারের শিখবাড়ি কোয়ার্টার আছে, ওখানের ইউনিটের জয়েন্ট সেক্রেটারি হয়েছিল। একটা মৌখিক কমিটি দিয়েছিল, ওই কমিটিতে জয়েন্ট সেক্রেটারি। তো ওইখান থেকেই ছাত্রদলে আসা করা। আর বড় বিষয় হলো ছাত্রদলে আরো বেশি অনুপ্রেরণা হওয়ার কারণ হলো আমাদের সুলতান সালাউদ্দিন টুকু ভাই, এখন যে প্রতিমন্ত্রী, হ্যাঁ। সে যখন ছাত্রদলের সভাপতি ছিল, মধুর ক্যান্টিনের সামনে, যেটা এখন সামাজিক অনুষদ হয়েছে, ওই রাস্তাটা দিয়ে আসার সময় ছাত্রলীগ তাকে মারছিল। ছাত্রদল ক্যাম্পাসে ঢুকেন, তখন ছোট আমি, তখন আমি পানির বোতল নিয়ে আগেই নিয়ে গেছিলাম মসজিদ থেকে। এটা কত সালের ঘটনা? এটা টুকু ভাই মনে হয় মায়ের খেয়েছিল 2010 সাল না 11 সাল দিকে, এরকম। আচ্ছা, মানে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। গভর্নমেন্টের পর এই মানে টুকু ভাই ক্যাম্পাসে অবস্থান করতে চেয়েছিল, তখন ছাত্রলীগ হামলা করছিল। তো ওই আমি আমাদের পানি চেয়েছিল, তো আমরা ওখানে মানে এলাকায় থাকি, তো তো গ্যাঞ্জাম শুনে আমরা দূরে গেছিলাম। তো তখন আমি ওই পানি টানি আমরা আগে দিয়েছিলাম। পলিটিক্সটা তো অ্যাক্টিভ না, মানে টুকটাক যাই, বিএনপির প্রোগ্রাম হলে আমাদের ডাকে আমরা যাই। ওখান থেকে আমি বেসিক্যালি আমি শিখছি যে আসলে এটা ছাত্রদল, এটা ছাত্রলীগ। ওখান থেকেই আমার শুরু মূলত, যে ছাত্রদলের, যেটা ছাত্রদল সংগঠন, উনি সভাপতি। তখন থেকে আমি বুঝছি উনি সভাপতি, উনি সেক্রেটারি। আচ্ছা, সভাপতি সেক্রেটারি হইতে হলে কি কি করতে হয়, কে বিভাগ যেটা। আর আরেকটা বিষয় হলো, এখানে এটা না বললেই হয় যে আমি ছাত্রদলের কার হাত দিয়ে আসলে আসছি। আমাদের তৎকালীন ওই সময় কমিটি, রাজীব আকাম্বের কমিটি ফার্স্ট জয়েন ছিল আসাদ ভাই। তা আমার আব্বার একটা ছোট টি স্টল ছিল ক্যাম্পাসে, আমাদের ক্যান্টিনও ছিল। তো টি স্টলটা একটু খুব ফেমাস ছিল আমাদের ছবিরাটে। ওই টি স্টলটা ছাত্রদলের ম্যাক্সিমাম লোকজন আমাদের দোকানে আড্ডা দিত। তো বিকাল টাইমে আমি স্কুল শেষে ওই টি স্টলে মাঝে মাঝে সময় দিতাম, যেতাম। তো তখন ওখান থেকে ছাত্রদলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বড় ভাইরা ওখানেই আড্ডা দিত, সাবেক বর্তমান যারা ছিল। তখন আসাদ ভাই বলতেছে ছাত্রদল করবি, আমি বলতেছি একজনের, তার সাথে রাজনীতি। তা আসাদ ভাই মূলত আমাকে একজনের হাতে উঠে দিছে, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি আসাদ ভাই, এফ রহমান হলের। তখন আমাদের শাহবাগ থানা প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া শাহিন ভাই, তখন তিনি প্রেসিডেন্ট হননি। তখন তার হাতে দিয়েছে, তার হাত ধরে আমি বেসিক্যালি ছাত্রদল টুকটুক করে আস্তে আস্তে। তারপর আমাদের মহানগর পূর্বের 4 ভাগ হলো গিয়াসুদ্দিন মানিক ভাই, সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাতা। তার হাত দিয়েই পুরো আলোড়ন আমার হয়েছে এই ছাত্র রাজনীতিতে। ওভারঅল যারা আমাকে সবাই চিনে, গিয়াসুদ্দিন মানিক ভাই পরে আমাকে প্রত্যেকটা জায়গায় সেট করে দিয়েছে। একদমই সাদ্দাম ভাই, আপনি পরিষ্কারভাবে আপনার ছাত্রদলে আসার জার্নিটা আমাদেরকে বললেন। সাদ্দাম ভাই, আমরা ২০০৯ সালের পর থেকে একদম ২০২৪ সালের ৫ই আগস্টের ৫ই আগস্ট পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশে একটা ফ্যাসিস্ট রেজিম আওয়ামী লীগের আমলে ছিল। ছাত্রলীগ, তারপরে হচ্ছে তাদের অন্যান্য যেসব সংগঠন ছিল আওয়ামী লীগের, তারা আসলে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে যে পরিমাণ দমন নিপীড়ন করেছে সেটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাইছি। সব মিডিয়াতে না, আমরা দেখতে পাইছি। তো আসলে ওই সময়টাতে আপনাদের জন্য আসলে রাজনীতিটা কিরকম ছিল? বিশেষ করে আপনাদের বলতে আমি আপনার জায়গা থেকে বলতে চাই যে সে সময় কতটা চ্যালেঞ্জিং ছিল বা কিভাবে কাজ করছেন ওই সেটা সময়টা? আসলে চ্যালেঞ্জিং বলতে কি, যেহেতু আমি বিশ্ববিদ্যালয় পরিবারের ছেলে, প্রথম কথা হলো এটা, আমার আব্বা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন। ওই সূত্রে আমি বিশ্ববিদ্যালয় পরিবার ছেলে। আমাদের স্কুলটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছিল, নীলক্ষেত হাই স্কুল। হুম। ওখানে স্কুল শেষ করছি। কলেজ ধানমন্ডি আইডিয়াল, ইউনিভার্সিটি বিসিএস ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, এখানে এখন অধ্যয়নে আছি। তো
আসলে বিশ্ববিদ্যালয় এরিয়াতে থেকে বিরোধী দলের রাজনীতি করা এই যে ভেরি ডিফিকাল্ট সোটা। তো তৎকালীন আমার মনে আছে টিপু সাহেবের কমিটি ছিল ছাত্রলীগের, তারপর নাজবুল শখ ভাইয়ের কমিটি। তা নাজমুল শখ ভাইয়ের কমিটিতে সময় আমি নিজে একটু নির্যাতিত হয়েছি। তখন মোটামুটি অনেক কিছুই বুঝি। ২০১৩ সাল তখন অনেক প্রোগ্রাম টোগ্রাম তখন আমাদের আন্দোলনের মুখিক মানে ছাত্র দলের বিএনপির যে আন্দোলনের একটা ঘুরে দাঁড়ানোর যে চলতেছিল, তা তৎকালীন তখন ওই জহুয়ালের নাজমুল ভাইদের কমিটির আগে জহুয়ালের সভাপতি ছিলেন সুমন ভাই ছাত্রলীগের। সে আনফরচুনেটলি ভাবে সে একদিন আমাকে পল্টন দিকে ফেলছে মিছিল। তা আমাকে আর কিছু ওখানে বলে নাই। আমি যখন এলাকায় আসছি, আমরা যেহেতু ওই টাইমে উদ্যানে আমরা ফুটবল খেলি বিকালবেলা, নাহলে জহুয়ালের মাঠে পুকুরে ডুবাই, নাহলে মহসিনালের মাঠে ফুটবল খেলি, এরকমই। নাহলে চারুকলার সামনে আড্ডা টাড্ডা দিই। তখন আমাদের দোকানের সামনে ওই আমাকে সুমন ভাই ডেকে নিছিল। তো আমার মনে আছে নোকে ছোট ফোন দিয়ে আমার এখানে এখানে একটা ছোট একটা দাগ আছে, এই জায়গাটা এই যে ফুলে আছে, এই জায়গাটা ছোট তো, তখন সে আমার এই মোবাইল দিয়ে মাথা ঠকাইছিল অনেকবার। মানে প্রচুর খুব খারাপ ব্যবহারে গালাগালি করছে এবং গায়েও হাত দিছে। তারপর আরো অনেকে এরকম আছে যারা মানে মুখে মারে নাই কিন্তু শারীরিকভাবে শারীরিকভাবে নির্যাতন করে নাই, মেন্টালি প্রিপারেশন মেন্টালি আপনাদেরকে অনেক প্যারা দিছে আর কি। প্যারা দিছে। মানে বাবাকে দিছে, ছোট ভাইকে দিছে, আমাকে দিছে। লাস্ট যেমন এই ফ্যাসিদের শেষ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কমিটি হয়েছিল, এই সৈকতের কমিটি। হ্যাঁ, তো সায়ন সৈকত। শাওন সৈকতের কমিটির সময় সৈকত ওই সময় নেতা না, কোভিডের সময়। হুম। তো আমি তখন যেহেতু ওই যে প্রথমে বললাম আমি একটু সামাজিক কাজগুলো করতে পছন্দ করি, তা আমার অনলাইনে একটা পেজ ছিল। আমি আম বিক্রি করছিলাম ইয়ের সময়, কোভিডের সময়। আর মাঝে তো ওই টাকা দিয়ে আর বাবার থেকে কিছু টাকা নিয়ে আরো বিভিন্ন বড় ভাই থেকে টাকা নিয়ে আমি প্রথম টিএসিতে যে খাবার দেওয়া শুরু করছি। মানে সৈকত যেদিন থেকে শুরু করছে দেন ওদিনকার থেকে আমি দিতেছিলাম। তো সৈকত আমার বলতেছিল যে তুই এখানে কেন খাবার দিবি, আমরা একসাথেই করি। তো সৈকত ওই সময় জানতো না যে আমি ছাত্রদলটা অ্যাক্টিভলি করি। কেন ওরা তো টিসিতে খাবার দেয়, তো আমাদের বাসা ক্যাম্পাসে টিসিতে 24 ঘন্টার ভিতর থাকি, সপ্তাহ লগ আপ কোথাও যাওয়া যায় না। তো টিসির ভিতরে আমরা আড্ডা দিই। তো আমি আবার টিসি আমাদের যারা স্টাফরা আছে কাকারা তাদের তো আবার কিছু টাকা নিছি, সবাই উঠে আসবে। আর আমার ওখান থেকে বিজনেস এনে আমি চাল তেল ডাল, ওখানে আমার ছবি আছে টিসিতে, প্রথম আমি চাল ডাল প্যাকেট করে মানুষকে দিব। এমন আগে আপনি চিনতে পারেন আমাদের উদ্যানের গেটে একটা মহিলা খালা ভাত বিক্রি করে, হ্যাঁ, মনে আছে। ওই খালাকে দিয়ে আমি প্রথম শুরু করেছিলাম চাল ডাল দেওয়া। খালা বলছিল, তো খালার মাধ্যমে আমি যারা একদম খেতে পারে না তাদেরকে চাল ডাল দেওয়া শুরু করছি। তো সৈকত আমাকে প্রথম আটকেছে, তুই দিবি কেন? আমি বলছি ভাই আমার বাপের টাকা দিয়ে আমি দেবো, আপনার কি? এভাবেই বলছি যে আপনার কি, আমার বাপের টাকা দিয়ে আমি দেবো। তো সে বুঝতে পারে না। তো সে সপ্তাহখানিক পর তারও এই কাজের মানে খাবারের আরো বাড়তেছে, আমিও করতেছি। তো করতে করতে সে বুঝে ফেলছে যে আমি ছাত্রদলের প্রোডাক্ট, এবং আমি যেটা করতেছি এটা দেশনায়ক জনক তারেক রহমানের ব্যানারে এবং আমার নেতা মির্জা আব্বাস ভাইয়ের ব্যানারে আমি করতেছি, সেটা বুঝে ফেলছে। তো আমি এতে অনেক কাজ করছি, খাবার দাবার দিছি। এবং ওই সময় তৎকালীন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বর্তমানে যে সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, এবং ওই সময় বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট সেক্রেটারি ছিল মইনুদ্দিন রাজু ভাই, এখন বিষয় সম্পাদক যুবদল। তো রাজু ভাই মাঝে মাঝে হেল্প করতো। রাজু ভাই বলতো যে বাসাতে পাক করে নিয়ে এসিস। তো রাজীব ভাই কিছু কন্ট্রিবিউট করতো, আমি করতাম। তো আমরা দুজন মিলেই আমার বাসা পাক করতাম। আমার বোন ছিল, ছোট বোন, তো খুব ভালো রাঁধে, ওর দিয়ে খিচুড়ি তেহারি রান্না করে প্যাকেট করে নিয়ে আসতাম। তো আমরা ওই সময় ওরা ক্যাম্পাসে ঘুরে ঘুরে দিতাম। এবং ঢাকা কলেজের জয়েন্ট সেক্রেটারি মামুন ভাই আছে, আমরা এই 4-5 জন মিলে একটা টিম করছিলাম। আর আমার ওয়ার্ডের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, ওই ছোট ভাই সহ 5-6 জনের টিমে আমরা খাবার দিতাম। তো একদিন রাকিব ভাই এখন যে তৎকালীন ছাত্রদলের সভাপতি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছিলেন, এবং সাংগঠনিক সভাপতি যে আমান ভাই, আমান ভাই ছিল। সে সদস্য ছিল। তো আমান ভাই এবং রাকিব ভাইরা তারা জিয়া ফাউন্ডেশন থেকে স্যানিটারি ব্যবস্থা করছেন এবং ক্যাম্পাসে
খাদ্য সমন বিতরণ করবে। তারা বলতেছিল যে খাদ্য সমরণটা যদি টিসিতে দিত তাহলে বেটার হতো। ওই সময় তৎকালীন ফজলুর রহমান খোকন ভাই সভাপতি, সেক্রেটারি শ্যামল ভাই, শ্যামল ভাই। তারা একদিন দিতে পারছে টিসিতে খাবার বিতরণ, মানে খাবার দিছিল, এরপর আর দিতে পারেনি ঝামেলার কারণে। তো রাকিব ভাই এবং আমান ভাই দিতে চেয়েছিল। তো আমি যেহেতু আমাদের ওখানে বিশাল পরিমাণ টিসি আমার আত্মীয় স্বজনরাই মানে চাচারা মানে সবাই এলাকারই লোকজন চাকরি করে। তো ওখানে আমাদের একজন শাহিন কাকা আছেন, আগের বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তো শাহিন কাকারে বলছিলাম, কাকা আপনি একটু গেটটা খুলে দিন। তো গেটটা খুলে দেওয়ার কথা বলছিল। তো উনি গেট খুলছে, যেমন আমাদের ভ্যানের মাল নিতেছিল তৎকালীন জসীমউদ্দিন হলের এজিএস জিএস এই ইমাম। ইমাম ইমাম হইলো রাকিব ভাইয়ের চতুর্থ ভাষায় গালাগালি, মানে পারে না গায়ে হাত দিতে, মানে অ্যাকচুয়ালি একদম মানে মানে হাত তোলার থেকে বেশি করে বলছে, হাত তোলার মতো কিছু অনেক, মানে খুবই বাজে। তারপর আমাদের ওই হানিফ কাকার প্রচুর গালাগালি করছে, গায়ে হাত দিছে। মানে ছাত্রদলের দিবে না, শুধু ওরাই তারাই কারাই খাবার বন্টন করবে, ওদের মাধ্যমে দিতে হবে। যদি কেউ দিতে চায় ওদের মাধ্যমে দিতে ওদের হবে, হাতে দিতে হবে। ছাত্রলীগদের দিতে হবে। মানে একটা কোভিড হয়েছে, মানুষের খেতে পারে না ভাই, সেই জায়গায় রাজনীতি। হুম, হুম। মানে তারা এটা নিয়ে রাজনীতি করে, মানে কি লেভেলে তারা রাজনীতি এটা ইয়ে করছে। তখন আমি পাঞ্জাবি খোলা ছিলাম, আমার মনে আছে আপনার জনতা ব্যাংকের পিছনের গেট দিয়ে আমি কোনো রকম সেন্টু গেঞ্জি পরা ছিল, পাঞ্জাবি নিয়ে আমি রুম থেকে মানে মানে ইমাম আমাকে মারবই, ইমাম আমার মারবো, আমার খুঁজতেছে মারবই। আমি কোনো রকম ওখান থেকে দৌড়ে পালাটালে আসি। এর মধ্যে আমাদের আবার আমরা এই অপরাজয় বাংলার সামনে গিয়েছিলাম খাবার দিতে। তৎকালীন এফরমান হলের রনি ভাই নামে একজন আছে, ছাত্রলীগের সাবেক, সে মনে হয় এখন ব্যাংকার, আমি যেটুকু জানি। তার ওয়াইফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, আসাদ ভাইদের বন্ধু, আমাদের হুম, কাউন্সিলর কাউন্সিলর ছিলেন। আসাদের, সে আমাদের খাবারটা লাইতে মাইতে ফালাই দিয়েছে, এফরমান হলের রনি ভাই। তো তখন ওখানেও আমরা, আমান ভাই চাইছিল তাকে মারতে, একটা হাতাহাতি বলে চলে যেতেছিল। পরে ওখান থেকে আমরা যেমনি হোক কাজ কোনোরকম করে চলে আসছি। ইমাম আমাকে প্রায় 10 থেকে 15 দিন হারিকেন দিয়ে খুঁজছে, আমরা মারবেই। যাক, আমি যেকোনো মূল্যে আমার ধন্যবাদ জানাইতে চাই আসলে, এই বড় ভাইয়ের কথাটা না বললেই হয়। সাংবাদিক সমিতির লালন ভাই, সে আমার 10-15 দিন পরে তাকে কল দিছিলাম, ভাই আমি তো এলাকায় আসতে পারতেছি না, আমাকে ইমাম মারবে, এই সেই করবে। তারপরে লালন ভাই যেমনি হোক, যেহেতু সাংবাদিক, সে যেমনি হোক ম্যানেজ করে পরে গেছে তুই আসিস, তোর আর কেউ মারবো টারবো না। তারপর আমি আবার 15 দিন পরে আবার টিসিতে যাওয়া যায়, কিন্তু টিসিতে আমি যাবো সত্য, কোনো খাবার দাবার কোনো কিছু দিতে পারবেন না। দিতে পারবে না। তারপর আমি লুকায় লুকায় অন্য জায়গা দিয়ে দিতাম, আচ্ছা। আমাদের দোয়েল চত্বর, শহীদ মিনার, শাহাবাগ, মানে মানে ঢাকা ঢাকা ইউনিভার্সিটির ইউনিভার্সিটির আশ্রয় দিতাম, বাট টিসির জন্য আমি আর দিতে পারিনি। এটা মানে আমার খুব কষ্টদায়ক এবং খুব প্যারা দিছে আমাকে এই সময় ছাত্র। জি, সাদ্দাম ভাই, আমরা বাংলাদেশের এই ফ্যাসিস্ট রেজিমের যে পতন হয়েছে, এটা একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে 24-এর বর্ষা বিপ্লব বলি বা যাই বলি না কেন, 5ই আগস্টে হয়েছে এবং একটা 36 দিনের একটা মানে কি বলে যে একদম সামনাসামনি কনফ্রন্টেশনের মাধ্যমে হয়েছে। তো এইখানে আসলে আপনি ছাত্রদলের তখন ডিরেক্ট ইনভলভ ছিলেন, ডিরেক্ট ইনভলভ আগে থেকেই। আপনি জুলাইতে আসলে আমরা দেখছি যে আপনার বিভিন্ন ছবি-টবি, ভিডিও বিভিন্ন জায়গায় ছাত্রদের সাথে নেমে গিয়ে আপনারা কাজ করছেন, ছাত্রদল বিভিন্নভাবে। আসলে ছাত্রদলের একজন নেতা হিসাবে আপনি আসলে জুলাইয়ে মানে আপনাদের নেতাকর্মীদের নিয়ে জুলাইয়ে আসলে আপনাদের ভূমিকা কেমন ছিল? যদি আপনার নিজস্ব দেখা অভিজ্ঞতা থেকে বলতেন। আমাদের ভূমিকা আমি তো বলবো, যেমন ওনারা বলে 0% কন্ট্রিবিউট 100% সেলিব্রেশনের বিষয়টা যেটা ওরা বলে, হ্যাঁ। হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি যেহেতু জুলাই যেটাকে মানুষের ধারণ করতেছে এখন, যে বাক স্বাধীনতা যে চলে আসছে, এখন মানুষ কথা বলতে পারে জুলাইয়ের মাধ্যমে। এই জুলাইয়ের আসলে ফুল ভূমিকা যদি ক্রেডিট নিতে, আমরা যদি বলতাম যে আমরা ক্রেডিট নিব, আমরা করব, তাহলে আন্দোলনটা ওই সময় আগাতো না। আমরা কৌশলভাবে আমাদের দলীয় নির্দেশনায় এবং তৎকালীন আমাদের রাকিব ভাই প্রেসিডেন্ট, নাসির ভাই সেক্রেটারি, তার নির্দেশনায় আমরা ঢাকা মহানগর পূর্বের শেখ খালিদ হোসেন জাকি ভাই আহ্বায়ক এবং সদস্য যে আলামিন ভাইয়ের নেতৃত্বেই আমরা বেসিক্যালি, এবং আমাদের যুগ্ম আহ্বায়ক সোহাগ ভূঁইয়া, তার নেতৃত্বেই আমরা মূলত বেশি কাজ করেছিলাম। তা আমাদের ১ম আমরা প্রায়োরিটি বিষয়ে, যেহেতু আমরা লোকাল রাজনীতি করি, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের না, আমরা বিশ্ববিদ্যালয়ে আসতে পারি না লোকাল হিসাবে। হুম। এটা মানে একটা অন্য একটা প্রবণতা চলে ক্যাম্পাসের হ্যাঁ, ভিতরে। একদম। বাইরের লোক আসলে বহিরাগত বিষয় নিয়ে। তো আন্দোলনটা অন্য কারণে বেগমন যেমন না হয়, আমাদের ১ম আমরা
পল্টনে আহ, প্রথম যে কোটা না মেধা নিয়ে যে স্লোগান, আমরা ওখানে আমাদের দলীয় যে ফর্মে যেটা যেটা করতাম, আমরা পার্টি অফিস কেন্দ্রিক করতাম। পার্টি অফিস, পল্টন মোড়, নাইটেঙ্গেল মোড়, এই এরিয়াতেই আমরা কাকরাইল এই জোনটাতেই আমরা গরম রাখতাম, মানে আমাদের জোনের অনুযায়ী পার্টি অফিস কাছাকাছি। তখন তখন তো আন্দোলন শুরু পয়লা জুলাই থেকে। প্রত্যেকটাই মিছিল মিটিং আমরা যেতাম। যেমন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ হামলা করে। আমার সবচেয়ে তখন আমি চোখ দিয়ে আমার পানি এসে পড়ছিল। আমি আমরা পার্টি অফিসে ছিলাম অবস্থান। তখন তো আমাকে পার্টি অফিস থেকে বলতেছে, সাদ্দাম তোমার যেতে হবে ঢাকা মেডিকেল, অনেকের ট্রিটমেন্ট করতে হবে, আমাদের অনেকে ছেলেবেলে আহত হয়েছে। যদিও আমি ঢাকা মেডিকেলের সাথে অনেক দিন ধরেই কানেক্টেড, এই মানে রুগী সেবা দিই, পলিটিক্যাল নন পলিটিক্যাল সাহায্য করি মানুষদেরকে। তো আমি অনেক কিছুই জানি ঢাকা মেডিকেলের। তো আমাকে বলছে যাইতে, আমি আসছিলাম। তা আসার পরে তখন আমি দেখলাম প্রচুর ছেলেপেলে মার খেয়েছে। আমাদের ছাত্রদলের অনেক ছোট ভাই বড় ভাইরা অনেকেই আহত, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে নাম কি জানি, যে মেয়েটা ফাতেমা, উমাম্মা উমামা ফাতেমা আর অনেকের আমার ছবি আছে। তো তাদেরকে দেখলাম, আমি ঢুকে দেন বলতেছে এক্স রে রুমে, যে টাইমে আমি অনেককে নিয়ে গেছি, তারা বলতেছে অনেকের পকেটে টাকা নেই। এটা শুনে মানে আমি খুবই হতাশ। মানে আন্দোলন করতেইছে, কার পকেটে টাকা নাই, দিয়ে ও 10 টাকা দেয়, ওই 20 টাকা দেয়। মানে ঢাকা মেডিকেল সর্বোচ্চ এক্সেল 200 টাকা, সর্বনিম্ন 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 200 টাকা এক্সেল। আর ব্লাড টেস্ট সর্বনিম্ন 150 টাকা। 150 টাকা। সিবিসি যদি আপনি টেস্ট করেন, তো একটা 150 টাকা সিবিসি টেস্ট করতে পারতেন না, একটা এক্সরে করতে পারতেন না। মানে ছেলেবেলে কি লেভেলের আন্দোলন করতেছে, তাদের কাছে টাকা নাই। মানে নিজের অর্থায়নে নিজের আন্দোলন একদম আছে, স্বপ্ন থেকে করতেছে। নিচ থেকে করতে। তো সেটা আমার দেখে খুব কষ্ট লাগে। তখন আমাদের তৎকালীন ঢাকা মেডিকেলের সেক্রেটারি ডাক্তার বাদশা ভাই, এখন জয়েন্ট সেক্রেটারি সেন্ট্রালের বাদশা ভাই, এবং আমি বাদশা ভাইকে বললাম, ভাই আপনার কাছে টাকা আছে? আমার বাদশা ভাই বললো, আমার কাছে 300 টাকা আছে। তো বাদশা ভাই বললো, তোমার কাছে কত আছে? তো আমার কাছে ওই সময় 1000 টাকা ছিল। তা আমরা প্রথম 1300 টাকা দিয়ে মোটামুটি যে কজনে পারছি প্রাথমিক চিকিৎসাটা দিয়েছি, আপনাদের মতো করে আমাদের মতন করে দিকে। তখন আমরা তৎকালীন আমাদের ডাক্তার আমান ভাই, যখন এখন প্রাইম মিনিস্টারের মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার। সে আমাকে কল দিছে আপডেট নেওয়ার জন্য, কি কি অবস্থা, কোন কোন সেশনের ছেলে পেলে অসুস্থ হয়েছে, তুমি একটু মেসেজ দাও। তখন আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার রফিক ভাইকে, আমরা স্বাস্থ্য বিষয় সম্পাদক ডাক্তার রফিক ভাইকে, তাকে আমরা ছবি পাঠাইতেছিলাম, আমান ভাইকে পাঠাইতেছিলাম। তা আমান ভাই বলতেছে, আমান ভাইকে ফোন দেওয়ার পর মনে বলছে, ভাই এখানে চিকিৎসার ভাবে আমাদের যে টাকাটা দরকার, টাকাটা নেই। ছেলে পেলে খুব আক্ষেপ করতেছে, এবং চিকিৎসার পরে কোনো ছেলেকে একটু পানি খাবো, একটু জুস খাবো, ওই টাকাটা নেই। তখন তাতে সে আমাকে 5,000 টাকা পাঠিয়েছিল। তখন পরে আমি শুনতে পারি এই টাকাটা আমি তারেক রহমানের জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এই টাকাটা সেই টাকা দিয়ে আমরা সন্ধ্যা পর্যন্ত যেটুকু পারছি, 4টা পর্যন্ত আমরা মেডিকেলে নিজেদের নিয়ন্ত্রণে রাখছি। 4টা পর্যন্ত আমরা মেডিকেল টোটাল সবাইকে মোটামুটি ট্রিটমেন্ট করছি। 4টার পরে ছাত্রলীগ, এটা আবার হামলা করলো। আবার যুবলীগ, এবং ঢাকা মেডিকেলের বিভিন্ন স্টাফ যারা দলীয় সাথে জড়িত যুবলীগ, তারা আমাদেরকে মানে ডিজার্টসে পিটানো শুরু করলো। তা আমি বাসা ভাই 2টা বাড়ি খেলাম। তা আমরা নতুন যেহেতু মেডিকেল আমার পরিচিত, ওদিক দিয়ে বের হয়ে তো আমরা মেডিকেলের মানে বের হয়ে গেছি। আমরা এই দিকটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে সন্ধ্যাবেলা ডাক্তার রফিক ভাই আমাদেরকে কল দিল, স্বাস্থ্য বিষয় সম্পাদক বিএনপির, যে তোমরা কোথায় আছো, তোমরা একটু পারলে শান্তিনগর মোড়ে আসো। তো সন্ধ্যাবেলা ডিবি ওই সময় দরপাক চলতেছিল সন্ধ্যার পরে, প্রচুর ডিবি, মানে প্রচুর সিভিলে পুলিশ। তো যাকে আমরা দুজনে খুব কষ্ট করে ম্যানেজ করে আসলাম। এখানে আসার পরে ডাক্তার রফিক ভাই আমাদেরকে 50,000 টাকা দিল, ডাক্তার বাদশা ভাইয়ের কাছে এবং আমার কাছে। দুজনকে দায়িত্ব দিল, আর একটা ডাক্তার ছিল প্রাইভেটের। তো 3জনকে দায়িত্ব দিল। ইসলামী হাসপাতালে তখন সব ছেলে মেলে মোটামুটি ভর্তি, কাকরাইল ইসলামী হাসপাতালে। তো ওখানে আমাদের ইডেনের 3টা মেয়ে ছিল, বদিনসে 2টা মেয়ে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টা মেয়ে ছিল। তাদের নামগুলো আসলে এখন মনে নাই। তখন মানে আমরাও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে হ্যাঁ, চিকিৎসাটা দরকার। আবার ওরা ইসলামী হাসপাতালটা ডিবি ঘেরাও করে রাখছে, মানে দলীয় কেউ যাচ্ছে টাচ্ছে নাকি, তারা ফলো আপে রাখছে। সেখান থেকে আমরা পরে আর নাই পারে, পরে আমরা প্রত্যেকটা রুমে যেটুকু পেরেছি নামটা নিয়ে আমরা ওই কাউন্টারে ওদের নামে টাকা দিয়ে গেছি, পে করে গেছি। প্রত্যেকটা কাউকে 5,000, কাউকে 3,000, কাউকে 2,000, যার যার অনুযায়ী আমরা পে করেছি যে ওদেরকে চিকিৎসা করেন। আর রফিক ভাই তখন এই আমরা দিয়ে আসা, এখান থেকে আমরা 2জন ডাক্তার বাদশা ভাই আমি আবার ডিবির দৌড়ানি আমরা পরে কামরাঙ্গীরচর কেরানীগঞ্জ চলে গেছি আমরা। সেখানে যাওয়ার পর আমাদের মোবাইলের বাদশা ভাইকে পুলিশ
যথেষ্ট পরিমাণ মানে ডিবি ডিস্টার্ব করে আমাদের এক জায়গাতে ফোন আসলো যে বাসা ভাইকে খুঁজতেছে, তোমরা সাবধানে থাকবেন। সাবধান থাকো। পরে আমাদের দুজনের ফোন আমরা সিম টিম অফ করে দিছি। এখন এই যে জুলাইয়ের যে কথাটা বললেন আন্দোলনের, এটা তো চিকিৎসা বাবদের কথা বললাম। রাস্তা 18 জুলাই এই যে শাটডাউন যেই প্রোগ্রাম, হ্যাঁ। শাটডাউন প্রোগ্রামটা আসলে খুব স্মৃতিময় একটা প্রোগ্রাম। আমাকে মঞ্জুর রিয়াদ ভাই, এখন তৎকালীন এই যে এখন বর্তমানে ভাইস প্রেসিডেন্ট ছাত্রদলের, সে আমাকে কল দিল, সাদ্দাম আমরা একটা মিছিল করতে চাই। সকালের আমরা যে শাটডাউন মিছিলটা মিছিলটা করছি, কিন্তু দৌড়ানি খেয়ে ফুলফিল করতে পারিনি। রাকিব ভাই শর্মা যেটা করলাম এই কাকাল মোড়ে, শান্তিনগর মোড় থেকে আবার বিকাল একটা করতে হবে দুপুরের ভিতরে। তখন 12টা বাজে, 1টার দিকে বললো 20-30 জন ছেলেপেলে অ্যারেঞ্জ করতে হবে। আমরা বললাম যে ভাই 20-30 জন ছেলেপেলে তো অ্যারেঞ্জ করা যাবে না, কাউকে নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে না, যতজন পাওয়া যায়। তা আমরা 10-15 জন ম্যানেজ করলাম। ঢাকা মহানগর পৌর ছাত্রদলের তখন সোহাগ ভাই, আলামিন ভাই, সোহাগ ভাই, আলামিন ভাই নেতৃত্বে আমরা ঢাকা মহানগর পৌর প্রায় মোটামুটি 18টা ইউনিটের আমরা 150 ছেলেপেলে হয়ে গেছি। সেটা হলো ফকিরাবুল মোড়ে আমরা একটা কোয়ার্টারে অবস্থান নিছি। তখন আমরা যেমন মিছিলটা নিয়ে নামলাম, শাটডাউন প্রোগ্রাম নিয়ে আমরা ফকিরাপুল থেকে মিছিলটা নটরডেম কলেজে যাওয়ার আগেই পুলিশ গাড়ি থেকে নেমে মনে হয় তাদের আগেই লোড করা ছিল আর্মস, পেটোয়া বাহিনী। মানে তারা যে ফাঁকা গুলি যে শুরু করলো, আমরা যে যার মতন ছিটেমিটা দৌড়। মানে ফকিরাপুল থেকে নাইডাঙ্গাল মোড় আমরা নটরডেম পর্যন্ত মিছিলটা নিতে পারিনি। মানে এত এই- অল্প এত অল্প সময়ের ভিতরে ওরা মানে আমরা কিন্তু প্রায় 500-700 লোক ছাত্রদলের সেন্ট্রাল বিভিন্ন ইউনিটের সবাই মিলে, এটা নাসিমের নেতৃত্বে আমরা মিছিলটা, সেক্রেটারির নেতৃত্বে আমরা মিছিলটা করব। তো নাসির ভাই নামানোর আগেই মানে ফায়ার শুরু হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকরিয়া, তখন আমি বেঁচে গেছি। আমি রাস্তার এই পারে টপকে পড়ে গেছি। তখন আমার মঞ্জুর রিয়াদ ভাইয়ের বাইকে আমার বলছে তুই উঠ তাড়াতাড়ি লাফ দে। তো মঞ্জুর রিয়াদ ভাইয়ের গাড়িতে উঠছি, উঠে আমরা বংশাল চলে গেছি। আমরা সকালে খাইনি, ভাইও খাইনি, বলে আগে আমরা খেয়ে নিই। তো ভাই গুড়া মাছ দিয়ে দুটো ভাত খেলো, আমি আর খাইনি, আমি একটু চাটা খাইছি। ওদিনকার খুবই স্মৃতিময় অনেক ঘটনা আছে আমাদের, মানে আনবিলিভেবল এই ধরনের রিস্ক নিয়ে। আমরা তো দীর্ঘদিন 17 বছর আরো আন্দোলন সংগ্রাম করছি, হরতাল করছি, অবরোধ করছি, রাস্তা ব্যারিকেড দিছি, ঢাকামুখী ব্যারিকেড দিছি, সবই করছি। কিন্তু এই যে 18 তারিখ যে পুলিশের যে মুভমেন্ট এবং 19 তারিখ যে মুভমেন্ট, আর কথার আগে গুলি। এর পরের সময়গুলো আসলে কেমন গেছিল? এ তো 18, তারপরে 18 আরো তারিখে বিকালে আরো ঘটনাটা বলি যদি একটু সংক্ষেপে বলুন। 18 তারিখে তো আমরা আবার আসলাম, আর রিয়াদ ভাই বলতেছে সাদ্দাম আবার মিছিল করতে হবে, পার্টির নির্দেশ আবার অর্গানাইজ করতে হবে। আবার আলাইন ভাইরা আমাদেরকে ফোন দিল। তখন আমরা কর্ণফুলী উল্টা পাশে একটা অরহা হাসপাতাল হয়েছে, নতুন এখন হয়নি, ওই টাইমে মাত্র চালু হচ্ছে। অরহা হাসপাতালের উপরে আমরা নাসির ভাই সহ মঞ্জুর রিয়াদ ভাই, আলাইন ভাই, আমরা সোহাগ ভাই বসায় আমরা সহ অবস্থান নিলাম। অবস্থান নিয়ে আমরা ছাত্রদের সাথে আবার এই পাড়ায় এসে যে মিছিলটা শুরু করলাম, শান্তিনগর যে মোড়টা মানে বেলি রোড শান্তিনগর যেতে সিগন্যালে যুবদল সব মিছিল, ওখানে আমরা সর্বোচ্চ 1 ঘন্টা আমরা স্টে করতে পারছি, পরে আর থাকতে পারিনি। তখন ওখানে এসে গুলি চলতেছে, পুলিশের ঝামেলা চলে গেল। তারপর হলো 19শে জুলাই শুক্রবার গাইবি জানাজার একটা প্রোগ্রাম ছিল বিএনপির, প্রথম বিএনপির ঘোষণা দেওয়া যে প্রোগ্রামটা। তা আমরা বাইতুল মোকাররম ঢুকতে পারিনি, আমাদের বিএমপি করে চেক টেক করে পুলিশ টুলিশ। তো আমরা আশপাশে পল্টনে মসজিদে নামাজ পড়ছি। নামাজ পড়ে আমাদের নেতা ওইটাই কালীন, তাকে দেখতে দেওয়া হয়েছিল মির্জা আব্বাস সাহেব, যে ঢাকা 8 আসনের এমপি, এখন প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে আমরা নেমেছিলাম আমাদের 19শে জুলাই। 19শে জুলাই আমার খুবই মানে প্যাথেটিক একটা জিনিস দৃশ্য। আমার বাম পাশে এক ভাই, পুরনো পল্টন থেকে আমরা মিছিল করতেছিলাম। ওখানে আমরা তো সেদিনকেই মনে করেছিলাম যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ওদিনকেই পালিয়ে যাবে। আমরা যে ভূমিকা নিয়েছিলাম, যে অরাজকতা সৃষ্টি করেছি রাস্তায় আমরা, আমাদের ওই ভিডিও দেখলে তখন আমার মনে হচ্ছে প্রথম একটা স্লোগান দিয়েছিলাম আমি, প্রথম স্লোগান এটা আমিই দিই, ওখানে আর কেউ দেয় না। ওই স্লোগানটা দেওয়াতে আমাদের আশপাশে যে অ্যাপার্টমেন্টের মানে বোন, খালা, আম্মা যারা আছে বিভিন্ন, ওনারা নেমে আসছে ঝাড়ু এবং নিয়ে। আমার কাছে ভিডিওটা আছে, খুব মজার। এবং একটা লোক যে মারা গেল আমার পাশে, ডান পাশে, আমি বলতেছি এইমাত্র খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল। এই যে স্লোগানটা দেওয়ার সাথে যে ফায়ারটা শুরু করলো, আমার পাশে একটা লোক ছিল, ওকে দেখলাম এখান থেকে গুলি ঢুকে এখান থেকে বেরিয়ে গেছে।
বেরোকে ঢাকা মেডিকেল পাঠানো হলো। ওই এলাকার লোকজন দিয়ে পরে শুনলাম, ০.৫ ঘন্টা পরে শুনলাম ও বলে মারা গেছে। তো এটা খুবই একটা মানে স্মৃতিময়, মানে খুবই মানে প্যাথেটিক মানে বিষয়টা নিতে পারিনি, লোড নিতে পারিনি। পাশে তো যে আমার মানুষটা আমার সাথে জীবিত ছিল পাশে। সে মারা গেল। বিষয়টা অনেক। তখন আবার আমাদের মঞ্জুরিয়ত ভাইয়ের সাথে দেখা হলো, মঞ্জুরিয়ত ভাইও গুলি খেলো। আমাদের শাহবাগ থানার ওয়ার্ডের ২০ নং ওয়ার্ডের সেক্রেটারি হাবিব ছোট ভাই, ও গুলি খেলো। তো ওদেরকে ২ জনের প্রাথমিক ট্রিটমেন্ট দিতে হবে। তারপর মঞ্জুরিয়ত ভাইয়ের বাসা লালবাগ, তাকে নিয়ে গেলাম। ওই ছোট ভাইয়ের সাথে নিয়ে গেছি। আমি নিজেই যেহেতু মেডিকেলে কাজ করি, মেডিকেলে ইনস্টলমেন্ট আমি থেকে ফার্মেসি থেকে নিলাম, গজ নিলাম, প্রভিসি নিলাম, আরো অনেক কিছু সরঞ্জাম নিয়ে দেন তার বাসায় গেছি। বাসায় যেয়ে বাদশা ভাইকে, ওই ডাক্তার বাদশা ভাইকে আবার কল দিছি। তো নিয়ে এসে ওখানে আমরা ওই গুলি নিজেরাই বের করছি, ছিঁড়া গুলিগুলো। ওখানে রেখে আবার আসছি আমি বাইতুল মোকাররমে, ওই ছোট ভাইকে নিয়ে, হাবিব নিয়ে, মঞ্জুরের বেরিয়ে রেখে আবার আসছি আন্দোলন করতে। মানে তখন যে মারা যাবো এই চিন্তা নাই মাথায়, আর কোনো ভয় নাই মারা ভয় যাওয়ার? নাই, মানে মারা যাবো ভয়টাই নাই যে ফ্যাসিস্টকে দেশ থেকে বিদায় করতে হবে। থামতেছি না। না, আমরা করতে হবে। করতে আমরা তখন রাত ৮টা বেজে গেছে। তখন আমাদের নির্দেশনা এলো সবাই মোটামুটি মানে একটু সরে বাড়িতে যায়, যাওয়ার মতো করে নিরাপদ জায়গায় চলে যাওয়ার জন্য। জন্য নির্দেশনা চলে যায়। তখন আমি আমাদের এই ২০ নং ওয়ার্ডের সাবেক ছাত্রদলের সভাপতি রানা ভাই এবং আমি আর ওই ছোট ভাই ৩ জন মিলে একটা রিক্সা নিয়ে আমরা যাত্রাবাড়ি কেরানীগঞ্জ একজনের বাসা যেয়ে আমরা আশ্রয় নিয়েছিলাম। তখন আমরা ২০শে জুলাই আবার আসলাম। এই যে আন্দোলনটা শুরু হলো, আন্দোলন করতে সবচেয়ে বড় ঘটনা হলো ১ তারিখে যে ৫ তারিখে যেই গল্প, হুম। এইটা আসলে আরো বলার মতন না। মানে যেহেতু ১ তারিখেও শহীদ মিনারের প্রোগ্রাম ছিল। হুম। সরি, ৩ তারিখ সায়েন্স ল্যাব। সায়েন্স ল্যাবে। সায়েন্স ল্যাবে আমি কেরানীগঞ্জ ছিলাম। আমার মনে আছে কেরানীগঞ্জে পলায়ে ছিলাম। ওখান থেকে ঘুরতে নিউ মার্কেটে আসতেছিলাম। তখন ১৮ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি বিপ্লব সরকার। সে দেখলাম ছেলেপেলে নিয়ে বলাকাল্লা সিনেমার সামনে গলিটা দাঁড়ায় আছে অর্থ নিয়ে। যাক, ওখান থেকে যেমনি হোক কৌশলভাবে ওরা ইগনোর করে চলে আসলাম। ওরে চলে আস্তে আসলাম সায়েন্স ল্যাবে এসে এখানে দাঁড়ালাম। দেখলাম ঢাকা কলেজের ছেলেপেলে। তারপর আমি যেহেতু আইডিয়াল কলেজে পড়ছি, আমার আইডিয়াল কলেজের এক্স স্টুডেন্টদেরকে দেখলাম। আমার সবচেয়ে ভালো লাগছে আমার কলেজের টিচারদের দেখছি আন্দোলনে। ও আচ্ছা। আমার খুবই আমাদের একটা ভালো ম্যাম ছিল, কলেজে এখনো আছে। মানে খুবই ম্যামের সাথে আমরা বন্ধুত্বময় আমাদের সম্পর্ক ম্যামের সাথে। সিমি ম্যাম, তাকে আন্দোলন দেখে আরো সাহস বেড়ে ইন্সপিরেশন গেছে লাগছে। যে ম্যাম আমাদের আমাদের সাথে ম্যামরা আমাদের এই স্যার ম্যাম সবাই রানাতে আসছে। আসছে। তো ম্যামের সাথে আমরা ওখানে মিছিল করতে শাহবাগ আসলাম। ওখানেও আমি ১ম স্লোগানটা আমি ওখানে আরেকটা স্লোগান এড করি। যেই স্লোগানটাতে আমার বাধা আসছিল অনেক। যে রশি লাগলে রশিলে শেখ হাসিনারে ফাঁসি দে। এই স্লোগানটা যখন দিতে আমি জাদুঘর পার হচ্ছিলাম, তখন আশপাশ থেকে ভাই এই স্লোগান দেওয়া যাবে না, ভাই এই স্লোগান দেওয়া যাবে না। এই ধরনের স্লোগান। হেই ভাই এই ধরনের স্লোগান দেওয়া যাবে না কেন? কিন্তু কারা বলছে এটা? মানে আন্দোলন করতেই আসছে, কিন্তু ওই যে স্লোগানটা ছিল না, অ্যা শেখ মুজিবের বাংলায় বৈষম্যের মানে ঠাঁই। একটা বৈষম্যের ঠাঁই নেই। যারা এই ধরনের স্লোগানগুলো আচ্ছা। দিয়েছিল, এই ধরনের লোকগুলো আপনি কি কাউরে নাম বলতে পারবেন এরকম কে ছিল? আসলে ওই টাইমে তো আন্দোলনের সময় অনেকেই ছিল। তাদের আচ্ছা। নাম তো বলতে পারব না, কিন্তু মানে এরকম হইছে আরকি। আমাদেরকে বিভিন্ন স্লোগানে আমাদের যে আপনার কাছে কি মনে হইছে ভাই যে এতদিন আন্দোলন করলো বিএনপির নেতাকর্মীরা, বিএনপি না মানে বাংলাদেশের সবাই তো আন্দোলনে ছিল আরকি। মানে সব শ্রেণী পেশার মানুষজন আন্দোলনে যুক্ত হইছে। একটা সময় গিয়া ধরেন ৩ তারিখে, ৪ তারিখে বা ৫ তারিখে মানে কখন মনে হইছে যে আর থাকতেছে না? এই যে একটা মানে খুবই ভালো কথা বলছেন। এই কথাটা আসলে মানে চোখে পানি এসেছে। যেহেতু ১ তারিখে আমরা করলাম। ১ তারিখে এসে আমরা মানে সবাই আমরা একটা ২০-২৫ জন একজনের বাসায় একটা টিম ওয়ার্ক করছি আমরা। তৎকালীন তখন ছাত্রদলের দপ্তর সম্পাদক শিমুল ভাই, এখন জয়েন্ট সেক্রেটারি সেন্ট্রালে। তার একটা বাসা আছে বিশাল বড়। এই পেছনেই মানে হাতিরপুলের পিছনের দিকে তার বাসা। তো আমরা যেহেতু আন্দোলনটা শাহবাগ দিয়ে করি, উনার বাসাটা হাতিরপুলের দিকে, হুম। বতিরগল্লির দিকে। তো মানে যেখানে বাঘের ভয় সেখানে রাত পয় একটা গল্প আছে না? হুম। বিষয়টা এখানে আমরা আসছি পলাইতে, এর আগের বাসায় দেখি মহসিনুলের সাবেক ছাত্রলীগদের সবগুলো এই জায়গায়। ওই যে সানি হুম। সেক্রেটারি ছিল মহসিনুলের, আরো অনেকেই। আমাদের শাহবাগ থানার সেক্রেটারি ছাত্রলীগের সুজন, ওরাই সব দিকে এখানে। মানে খুবই একটা প্যাথেটিক তারপর? মানে ঝামেলায়। তো ওদেরকে যেভাবে হোক আমরা ইগনোর করে এই বাসায় আমরা ঢুকছি। তো
এই শিমুল ভাই দ্বারা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আসলে ছোট করার কিছু নাই। ভাই আমাদের 5 দিন পালছে, খাওয়াইছে 3 বেলা এবং যেখানে Safety, security. সেফ দিছে। আন্দোলন করার সময় আন্দোলন করছি। দিনে আন্দোলন করে আবার উনার বাসায় আমরা যে জায়গাটা নিয়েছি এবং উনার আব্বা বিএনপি করে। মনে হচ্ছে সাবেক চেয়ারম্যান নির্বাচন করেছিল। উনার আব্বা খুব হেল্পফুল। তা খালি জাস্ট এটা বলতো যে, "বাবা যদি স্বাধীন না হয়, আমার বাসা-বাড়ি সহ তো থাকবে না। আমার ছেলেটা কি হবে? তুমগোদের কি হবে?" মানে আঙ্কেল খুবই অসুস্থ। তারপরে এইভাবে কথা বলতো আঙ্কেল। আঙ্কেল দোয়া করতো আমাদের। তো ৩ তারিখ আমরা আবার ওই যে শহীদ মিনার যে প্রোগ্রামটা দিয়েছিল ৩ তারিখ, ৩ই আগস্ট। ৩ই যেদিন আগস্ট থেকে নাহিদ ভাইয়ারকে ঘোষণা দিলেন এক দফার। এক দফার। তো ৩ তারিখে আমরা শহীদ মিনার প্রোগ্রাম করে মোটামুটি ওখানে ভালো মোটামুটি একটা অর্গানাইজ করে ফেলছি। একটা নেটওয়ার্কের ভিতরে চলে আসছি এবং আন্দোলনটা আমাদের পক্ষে চলে আসছে একদম। মানে 50% 80% আন্দোলন আমাদের কাভারে চলে আসছে। আর ২-৩ দিন আন্দোলন করলেই যে যেই আন্দোলনটা বলছিল ৬ তারিখ করার, ৬ হ্যাঁ, আগস্ট যে মার্চ টু ঢাকা। মার্চ টু ঢাকা, সেটা ৫ তারিখে নিয়ে আসা হলো। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা এবং আরো বিএনপির আরো বিভিন্ন যুগোপযোগী কিন্তু এটা আন্দোলন। তো হচ্ছে ঘোষণাটা আসছিল আমরা যতদূর দেখছি আসিফ মাহমুদের থেকে। আচ্ছা, এইটা যে ওনারা আসিফ মাহমুদের থেকে আসছে। আসলে আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে করা হয়েছে। হুম, তখন যদি এই যে যেই জুলাই আগস্টের যে আন্দোলনটা, এটা কিন্তু ১৫.৫ বছরের ক্ষোভ কিন্তু মানুষ একসাথে একটা জায়গায় প্ল্যাটফর্মে এসে কিন্তু বলছে। ১৫.৫ বছর মানুষের যে ক্ষোভ, হুম। এই ক্ষোভটা কিন্তু বহিঃপ্রকাশ করছে একটা জুলাই আগস্টের আন্দোলনে এসে। আর আটব্রাস্ট হয়েছে একদম। এখানে এসে শুরু হয়েছে। এই যে আমরা যারা আন্দোলন করছি, প্রত্যেকটা লোক জেল খাটে নাই, গুম হয় নাই, এমন লোক খুব কম আছে। আমি নিজেও ২০১৩ সালে ৭ দিন গুম ছিলাম। এটা অনেকেই জানে না। কারণ আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এটা যেকোনো মাধ্যমে ম্যাগাজিন করে আমার বাবা ডিবি অফিস থেকে মোসরাকাত দিয়ে আমাকে নিয়ে আসছে। ওটা হাইট রাখতে বলছিল। এবং আমি যার সাথে রাত দিন তারা জানে, কিছু লোক জানে। আমি ৭ দিন ছিলাম না এবং তৎকালীন অনেকেই আছে বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা, রাজু ভাই এখন মাদারীপুরের উপজেলার শিবচর উপজেলার যে সদস্য ছিল সোহেল ভাই, রানা। সোহেল রানা ভাইরা আমার আম্মাকে ডিবি অফিস নিয়ে গেছিল। আমার আম্মা টানা ৩ দিন ডিবি অফিসে সামনে কাঁদছে আমার ছেলেকে ধরে। এই জায়গায় একটা জিনিস মানে মনে পড়ছে বলা উচিত। আমি কিন্তু রাজনীতিতে একবার কসম কাটছি যে রাজনীতি করব না। মার এরকম একটা কসম কাটছি ১৩ সালে ঘুম থেকে আসার পরে। মাসখানেক ২-৩ মাস আমি করিনি। আবার রাজনীতিতে শুরু করছি আম্মাকে বোঝানোর জন্য। তো একটা জিনিস কি, জেল থেকে বেরোলে যে আ গরুর দুধ দিয়ে গোসল করে, এই জিনিসটা খুবই আমার ইন্টারেস্ট ছিল। আমি বাসায় বের হওয়ার পরে জেল থেকে বের হওয়ার পরে আম্মা গোসল করাইছে। তো ৪ তারিখে যে গল্পটা বলতেছিলাম, ৪ তারিখ আমরা তো স্বাধীন করছি কিন্তু ২ দিন। আর উনারা স্বাধীন করছে ৫ তারিখ। অফিসিয়ালি স্বাধীন ৫ তারিখ। আমরা কিন্তু ১৯ তারিখেই আমাদের মোটামুটি খাবার যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবে। আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেছি ১৯শে জুলাই। ৪ই আগস্ট আমরা যখন আন্দোলনটা করলাম, এই মানে এক দফা যে শহীদ মিনার ৩ই আগস্টে হুম, হুম। আসলো শিমুলের বাসায় সকাল ভোরবেলা ৯টা বাজে আমরা মোটামুটি ১-১৫০ লোক একটা অর্গানাইজ করে ফেলছি। যদিও আমরা বাসায় ২০-২৫ জন থাকি। এখন আ প্রাইভেট মেডিকেলের সভাপতি ক্যান্ডিডেট, ওর নামটা মনে আসতেছে না। উনি অনেক হেল্প করছে। উনিও থাকতো আমাদের বাসায়। ছোট ভাই তানভীর ঢাকা কলেজের ও ছিল। মানে আমরা ২০-২৫ জন ছেলে মিলে, আমারও শাহবাগ থানার ৪-৫ টা ছোট ভাই থাকতো, রুবেল, মেহেদী। আমরা অনেকেই ওই বাসায় একটা অবস্থান তৈরি করছিলাম। মানে একটা মিছিল করতে ২০-২৫ জন একটা লোক লাগে। তখন আমরা ওই সময়টা, আর আমার উপজেলার এবার এমপি হয়েছে মমিন ইঞ্জিনিয়ার ছেলে সুমন ভাই। তার বাসা হইলো এই ফরিবাগ। সে উপজেলার সেক্রেটারি। সে ৫০-৬০ জন অর্গানাইজ করছিল ৪ তারিখে। তো ৪ তারিখে আমরা বিশাল একটা ১০০ জনের একটা অর্গানাইজ করছি মোটামুটি নিজেরাই। আরো অনেক প্রাইভেট মেয়েরা, মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, ওদেরকে চিনি না। মানে ক্রাউড দেখে আপনাদের সাথে জয়েন জয়েন করছে। করছে। তা আমরা হাতিরপুলের পিছনে রাস্তা দিয়ে সকাল ৯টা বাজে আস্তে আমরা গোছাচ্ছি। যে সেখানে ওই যে দিগন্ত টাওয়ার একটা বিল্ডিং আছে, ওখানে যেয়ে আমরা সবাই জড়ো হইছি। ওই দিগন্ত টাওয়ার ওখান থেকে দেন আমরা যখন পরিবাগের রাস্তা দিয়ে বের হব, তখন আমাদের সরি ওটা হলো, হ্যাঁ, ৪ তারিখ। ৪ তারিখ সকালবেলা যেমন ছাত্রলীগ এবং
যুবলীগ সহ গুলি করতেছিল 5-7 জন হুজুর টুজুর সহ আমরা 10টা বাজে ওরা আমাদের ফায়ারিং করলো, আমরা গুলি করতে করতে ওরা আসলো। তারপর লাস্টে বের হওয়ার পরে আমরা ঢুকছি পিজি হাসপাতালে। ওরা না পেরে কি করছে যে পিজি হাসপাতালের যতগুলো সরকারি হ্যাঁ, গাড়ি টাড়ি দেখতেছেন যে আগুন সব লাগাইছে, আগুন লাগে ওরা আগুন লাগিয়েছে কিন্তু আগুন লাগাই দিয়ে বলছে যে যে আন্দোলনকারীরা আন্দোলনকারী লাগাইছে, এটা কিন্তু আন্দোলনকারী লাগানো, এটা কিন্তু ওই মিছিলের নেতৃত্ব দিছে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর আসাদ। আচ্ছা, আমি আমার ব্যক্তিগত একটু শেয়ার করি, যেহেতু জি। পিজির এই ঘটনা বললেন। আমি তখন ওইখানে উপস্থিত ছিলাম নিজে। আচ্ছা, আচ্ছা। যখন ১ম ধাওয়াটা ওই দিক থেকে দেয়, আমার মনে আছে যে মাদ্রাসা স্টুডেন্ট থেকে শুরু করে সব উদ্যানের মধ্যেই ছিল। হ্যাঁ, সৈয়দ উদ্যানের মধ্যে থেকে ওইখান থেকে সবাই বের হয়ে, এবং স্টুডেন্টরা অলরেডি রাজু ভাস্কর্য থেকে শুরু করে সবাই ডেকে ডেকে বলছে চলেন শাহবাগ যাই সবাই। শাহবাগ গেল, আর ওই দিক থেকে যে ছাত্রদল যুবলীগের যারা ছিল সবার, ছাত্রলীগ। হ্যাঁ সরি মানে ছাত্রলীগের, মানে এক ধাওয়া দিল মনে হয়। ওই ধাওয়াতেই এই আপনার মেট্রোর নিচের যেই গেটটা দিয়ে পিজির যে গেটটা আছে ওইখান দিয়ে সব ভিতরে দৌড় দিছে। হ্যাঁ, হ্যাঁ, রাইট। দৌড় দেওয়ার পর স্টুডেন্টরা এই দিক থেকে অ্যাটাক দিচ্ছে। না, আমার মনে আছে আমি হচ্ছে যে আমি তখন সাংবাদিকতা করি, আমি আমার ফোন দিয়ে এখান থেকে রেকর্ড করতেছিলাম। আমার ভিডিওটা যখন মানে আমি পোস্ট করছি, সবাই মানে এভাবে কমেন্ট আসছিল যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রাইট। তোকে একটা দুইটাকে ধরতে পারে নাই, তাইলে একটু বানান দিত, বা এমন লিখতেছিল যে একটু ধরে রাখ আমি আসতেছি, রাইট। এরকম বলতেছিল। আমার মনে আছে, এবং আমরা ভিতর থেকে বাইরে থেকে দেখতেছি যে পিচের ওখান থেকে দাউ দাউ করে আগুন হ্যাঁ, জ্বলতেছে, এটা বড় ওরা বড় ধোয়া হ্যাঁ, যাচ্ছে। ওটা ওরা এক্সিট নেওয়ার জন্য হ্যাঁ, ওখানে আগুন লাগিয়ে দিয়ে ওরা এক্সিট নিছে। এক্সিট নিছে এক্স্যাক্টলি, ওই 5 নাম্বার গেট দিয়ে। গেট দিয়ে, ওই দিকের গেটটা দিয়ে। গেট হ্যাঁ, পিছনে গেট। এখন আমরা দেখতেছিলাম যে ওইখানে বেশ কয়েকটা মেইন স্ট্রিম টেলিভিশনের সাংবাদিকরা লাইভ দিচ্ছিল যে ভিতর থেকে আন্দোলনকারীরা আগুন লাগিয়ে দিছে, এবং ইনস্ট্যান্ট আমি ওইখানে দাঁড়ানো, আমি বলছিলাম যে না, না, এটা ভাই আমরা করিনি। আপনি এটা না, আমি সাংবাদিক, আমি নিজে আমার গলায় কাটল, ভাই আপনি এটা কেন বলতেছেন? না, আমি তো এখানে দাঁড়ানো, আমি শুরু থেকেই দেখতেছি জি, জি। এখন আগুনটা লাগাইছে কারা। তো উনি আমার আর কিছু ইয়া করেন, এবার তবে মনে আছে যে যমুনা টিভির এক সাংবাদিক ভাই ছিলেন, আমার এক্সাক্ট মনে পড়তেছে না, উনি একটু পরে আবার লাইভ দিচ্ছিলেন যে এখানে আন্দোলনকারীরা যখন ঢুকলো তখন থেকেই আগুনটা জ্বলতেছিল, এর আগে থেকে আগুনটা জ্বলতেছিল, এবং ভেতর থেকে কিন্তু আগে ইট পাটকেল মারা হয়েছে, জি, তারপর স্টুডেন্টরাকে ওইদিকে ধাওয়া দিচ্ছে। জি, জি। ওরা ওদিনকার যদি ওরা ওখানে যদি আগুনটা না লাগাইতো ওরা বের হওয়ার সুযোগ পেত না। পেত না। আমরা যেভাবে ধাওয়া দিয়েছিলাম তখন যখন শাহবাগে আবার সবাই আস্তে আস্তে জড়ো হচ্ছিল, এখানে একটা মজার ঘটনা আছে, আবার একটু পরে দিকে একটু কষ্টের ঘটনা আছে। ঘটনাটা একটু সময় নিয়ে বলি নাকি? শিওর ভাই। হ্যাঁ, তখন এত আন্দোলনকারী, তো কই খাবে দুপুরবেলা? শাহবাগে তো ফুল মার্কেট, এখানে সামনে একটা হোটেল, বাতের হোটেল, ফুল দোকানদাররা খায়। তো যেহেতু আমি শাহবাগ থানায় রাজনীতি করি এবং এই এলাকার ছেলে, কম বেশ আমাকে সবাই চিনে। তখন আমার মাথায় হঠাৎ করে প্ল্যান আসলো যে আমি যদি একটু খিচুড়ি খাওয়াইতে পারতাম সবাইকে ইনস্ট্যান্ট, আমার কাছে ছবি আছে বাদামের কোণে, তাহলে ভালোই তো। তা আমি কি করলাম, ফুল মার্কেটে গেলাম, তখন বাজে হইলো 11টা। অলরেডি কিন্তু 11:30টার ভিতরে শাহবাগ আমাদের একদম, দখলে চলে হ্যাঁ, আসছে। 11টার পরে কিন্তু পুরোপুরি আমাদের পুরো এবং দখল, লোকেরা লোকের লোকারণ্য হয়ে গেছে। তা আমার মনে হলো যে যেহেতু আমাদের দলীয় লোক আছে আর অনেকে আছে, খাবার স্টুডেন্ট আছে, দোকান বাইরের মানুষ স্টুডেন্ট আছে। আছে, বাইরের মানুষ আছে, খাবারের জায়গা নাই। তখন আমি ভিতরে হঠাৎ করে মনে পড়লো, আমরা ভিতরে গেলাম, শাহবাগ ওখানে যুবলীগের অফিস ছিল, ছাত্রলীগের অফিস ছিল, তারপর আমাদের কাউন্সিলর অফিস, ওগুলো আমরা নিয়ন্ত্রণে নিয়ে নিলাম, মানে ভেঙে টুকরে আগুন দিয়ে সবকিছু আসাদের সবকিছু জ্বালে, মানে ফ্যাসিস্টদের যা আছে হুম। সব নিমাশ করে দিলাম। তারপর যেহেতু শাহবাগ ফুল মার্কেটে ঢুকে যুবলীগ ও ছাত্রলীগের অফিসে প্রথম আমরা ভাঙচুর করলাম আসাদের, তখন মোটামুটি ওই জায়গাটা আমাদের একটা নিয়ন্ত্রণে চলে আসছে আন্দোলনকারীদের। ফুল মার্কেটের ওখানে যে দোকান, ভাতের দোকানগুলো না, ওরা দেখে ভয় পেয়ে গেছে। তো ভয় পেয়ে যাওয়াতে আমরা ভয় পাই নাই। আমি ওদেরকে বললাম যে, "ভাই আমরা যেহেতু আন্দোলন করতেছি, অনেক খাবার প্রয়োজন। আপনারা যদি আমাদের ২ ডেক খিচুড়ি রেঁধে দেন, আর যদি আমরা রেঁধে নেই তাহলে ভালো হবে। টাকা দিব, আমরা ফ্রি নিব না।" তো তখন আমাদের তিতুমির কলেজের আকরাম ভাই, ছাত্রদলের, এখন যুগ্ম আহ্বায়ক সাংগঠনিক ছিল, বাংলা কলেজের, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোর্শেদ আলম সোহেল ভাই সোহেল, হ্যাঁ, সভাপতি সভাপতি। ছিলেন। হ্যাঁ, তারপর সেন্ট্রালের জয়েন্ট সেক্রেটারি জুয়েল ভাই, আর অনেকে, আর বাড়ে মাস বলে কিছু স্টাফ, মোটামুটি সবার টাকা পয়সা উঠে আমি ওখান থেকে 2 বস্তা চাল, ডাল, সবজি টবজি নিয়ে আসা, আর বাদামের স্টাফরা আমাদেরকে
ওই কাঠ-টাঠ হসপিটালে বিভিন্ন কাঠ পড়ে থাকে না? কাঠ, তারপর হচ্ছে যে কার্টন-টার্টন। কার্টুন এগুলো আইনা দিছে রান্না করার জন্য। তখন আমি ওই জায়গায় ২ ডেক খিচুড়ি পাক করছি। প্রায় আমি ৫০০ থেকে ৬০০ লোকের এই খিচুড়ি খাওয়াইছি আমি নিজে। ৫০০ থেকে ৬০০ লোক। মানে এটা আমি যে করছি না ওটা সবাই খুশি হইছে। নাসির ভাই কয়, মানে তোর মাথায় এত বুদ্ধি কইত্যা হি ইনস্ট্যান্ট এইসব জিনিস। তখন খাওয়া-দাওয়া শেষে দুপুর ১টা-২টার পরে আমরা যখন সোহেল ভাইরা সহ, জুয়েল ভাইরা সহ, আমাদের আলাইন ভাইরা সহ মিছিল নিয়ে কারণ বাজার চলে গেছি। কারণ বাজার আমাদের দখলে নিয়ে গেছে। কারণ বাজার থেকে ফার্ম গেট মেট্রোর অর্ধেক পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে। তখন তারা কি করছে, প্রশাসন নিয়ে নিখিল হুম, যুবলীগের সেক্রেটারি সেক্রেটারি। নিখিলের নেতৃত্বে বিদেশি আর্মস, মানে পুলিশের থেকে ওদের কাছে আর্মস বেশি। ওরা চাইনিজ রাইফেল। রাইফেল ওরা ফায়ার করতে কারণ বাজার ওরা আবার দখলে নিয়ে নিছে। কারণ আছে আমরা এখন বাংলা মোটর সিগন্যালে দখলে। বাংলা মোটর এই যে পার্ক হচ্ছিল হুম, তখন হুম, হুম। কাজ চলতেছে এখনো পার্কের টিন দেওয়া। তা আমরা কি নিকুঞ্জ। করছি, আমাদের তো আর কিছু নাই, আমরা আন্দোলনের সাথে আসছি। তো আমরা মেট্রোর নিচে যে গ্রিল আছে না, গ্রিলে ওই রড ভেঙে ওরকম আওয়াজ দিতেছিলাম যে আমরাও বুঝাইতেছি হ্যাঁ, যে যে আমরা আমরাও গুলি করতেছি, আর টিনে বেরাইতেছিলাম। তখন আহ, করতে সন্ধ্যা মাগরিবের আগে সার্জিস না জানি ওরা ঘোষণা দিল যে আজকে আন্দোলন শেষ, ডিবি অফিসের থেকে তাদের ঘোষণা দেওয়া হলো আর যে কি। আন্দোলন শেষ, কালকে আবার আন্দোলন। এই করাতে যেহেতু আন্দোলনটা অনেকেই, আমরা তো দলীয় লোক, আমরা তো মাঠ ছাড়িনি, যারা সাধারণ স্টুডেন্ট, সাধারণ পাবলিক মানুষ। আসছে আন্দোলনে আমাদের জানাতে, তারা তো নিজ নিজ বাসায় চলে যাচ্ছে। তো মোটামুটি মাঠ ফাঁকা হয়ে যেতেছে। তো ওরা গুলি করতে বাংলা মোটর চলে আসছে। ওরা আস্তে আস্তে ইয়েতে শাহবাগ যে পিকআপের যে হুম, সিগন্যালটা, যেটা শেরাটন হোটেলে যেতে দিকে মন্ত্রীপাড়া, এই রাস্তাটা তারা চলে আসে, এই নিয়ন্ত্রণে নিয়েছে। তাহলে এক্সিট পয়েন্ট আমাদের ছিল শুধু পিজি গেট, হুম। আনলে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়। যেতে হবে পিছনে। পিছনে। তা আমরা ডাইনে বামে তাকায় দেখি মোটামুটি অলরেডি মানুষ নাই, হুম। যারা আমরা আন্দোলন করি তারাই। তো তখন আমার মনে আছে তিতুমির কলেজের হাসান ভাই, আমাদের মহানগরের এখন বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হাসান ভাই, উনিও হাসান, ধানমন্ডি থানার ছোট ভাই চঞ্চল, কলমগান থানার ওয়ার্ডের সেক্রেটারি বেল্লাল, আমি আমার ওয়ার্ডের সেক্রেটারি মেহেদি, মানে আমরা মহানগর কেন্দ্রিক, মানে আমরা তো আসলে আন্দোলন করতে অভ্যস্ত, কিভাবে আন্দোলন করতে হয় আমরা তো জানি, ইউজ টু। তখন আমার চোখ দিয়ে একটা পানি, মানে আমার কান্না চলে আসছে মাগরিবের আগে। হাসান ভাই বলতেছে, কান্দতেছিস কেন? আমি কি, ভাই যদি কালকে দেশ স্বাধীন না হয়, লাশ তো ভাই মানুষ খুঁজা পাইবই না। মানে ভাই বাবা মা কি করবো ভাই? আমি আমার বাবা, আমার ছোট ভাইকে কল দিছি, কল দিয়ে বলতেছি যে তুই কই? কয় আমি তো মামার বাসায়, আব্বারে নিয়ে আসি। আর যদিও আমার বাসায় আমার ছোট ভাই, ছোট বোন আর আব্বা আর আমি, ফ্যামিলি। বোনদের বিয়ে গেছে, বড় বোনটা শ্বশুরবাড়ি সবাই। তখন আমি মানে মানে আমি কাঁদতেছি না, আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে। মানে আমার নিজের ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে আসলে কালকের দিনটা কি দুনিয়াতে থাকবো কি থাকবো না। থাকবো না। তা আমি বলতেছি, যদি পারোস আব্বারে নিয়া, মানে আমার ভয় হলো রাত্রের ভিতরে যদি আমাদের অভিযান চালায়, তাহলে তো বাসা বাড়িতে ভাই বোন টোন বাবা টাবা এবং যা ইচ্ছা তাই করতে পারে। ত্যাগ করতে পারে। মানে মানে কেন জানি হঠাৎ করে মাগরিবের আজানের সময় একটা ভিতরে ভয় ঢুকে গেছে তখন আমি হাসান ভাই বলতেছে, কান্দিস না, আর কিছু হবো না ইনশাল্লাহ, কান্দিস না। মানে মহানগর হাসান ভাই মাথা বুঝে, আর কান্দিস না বোকা, কান্দিস না। আগে না ভাই, কেমন জানি ভাই লাগতেছে ভাই, মানে নিজেরা সামলাইতে পারতেছি না, মানে এত পেতে লাগতেছে না। তো আমি আমার বাইরে ফোন দিতেছি যে পারলে বাস টাস তো চলে না, আমি কি লঞ্চও চলে না, আমি কি পারলে কোথাও ফোন টোন বন্ধ করে বাসায় থাকিস না, মামার বাসায় জায়গা, নাহলে কোনো আত্মীয়-স্বজনের বাসায়। কারণ আমার ছোট ভাইকে কই যামু? তুই খালি বলতেছস, মানে আমার ছোট ভাই কই যামু? তুই ভালো কি করছস? তুই কি করছস? মানে আমার ছোট ভাই বলতেছে, তুই কি করছস কি এরকম? করছো যে তুই আমাদের যে অন্য জায়গায় যাইতে বলতেছো? যাইতে বলতেছস, আর তুই কান্দতেছস কেন? তা আব্বা বলতেছে, দে আমার ফোন দে। আব্বা বলতেছে আমার ছোট ভাইরে, কয় তুই কান্দতেছস কেন? তুই কি করছস? আমি কি, না আব্বা কিছু করি নাই। একটু ঝামেলা হইছে। জাস্ট এমনি বলতে ঝামেলা হইছে। একটু আব্বা সেফ জোনে একটু দেখো কার আত্মীয়-স্বজন। তারপর আমার ভাই, আমার বোন, আমার আব্বা, আজিমপুর আমার মামাতো বোনদের, আমার আম্মা তো লালবাগের স্থানীয়। তো আমাদের এখানে সব আত্মীয়-স্বজন ভরা। এখানে আইসা তারা ফোন-টোন বন্ধ করে অবস্থান নিছে।
তারপর আমি ফোন টোন বন্ধ করে শিমুল ভাইয়ের বাসায় গেলাম। শিমুল ভাইয়ের বাসা, ও এখানে মজা হইলো যে এবার পিজি হাসপাতালের ভিতরে ঢুকছি, হুম। এখন তো এক্সিট নিতে হবে। তো পিজি হাসপাতাল ৫ নম্বর গেট দিয়ে কিন্তু আমাদের ওই পিছনে একটা গলি আছে, কিন্তু এতে বেড়ে যায় হাতিরপুল বাজারের বাজারে বেড়ে যায়। ওখান থেকে ৫ ফানা কলা কিনলাম, ওই চিপা একটা চিপা রাস্তা। গলি, হ্যাঁ। ৫টা ফানা কলা কিনছি। ওই ছোট ভাই চঞ্চল, মেহেদির হাতে একটা, ঠিক আছে, আমার হাতে ২টা আর একজনের হাতে একটা দিয়া, মানে এটা হলো জাস্ট কলা বেচতেছে বা কলা কিনে বাসা যাচ্ছি একটা, ও আচ্ছা মানে বাসা কিনতে আসছিলাম। কিনতে আসছিলাম। এই কলা নিয়ে আস্তে আস্তে আস্তে, যেহেতু ছাত্রলীগের এখানে ওদের অবস্থান হাতিরপুলের দিকে হুম। বাসা বাড়ি, বের হতে হবে। তো কোনো রকম ভাইয়ের বাসায় আসছি কলা টলা নিয়ে। তো ওখানে আইসা মানে ফ্রেশ হওয়ার পরে অটো কানতেছি, ফোন টোন অফ করে শিমুল ভাই বলতেছে কানতেছিস কেন? আমি ভাই যদি কালকে না হয় লাস্ট হবে, মানে আমার মনে হয় কেন জানি, মানে আমি এত আন্দোলন করছি ভাই, মানে আমার এত ছবি আছে আন্দোলনের। আমি এই, এই, ঢাকা প্রবেশমুখে আমি যে পরিমাণ পুলিশের ক্রাউড করছি, যেখানে ওই যে ঘোষচন্দ্র রায়, সরি আমাদের ইস্তাই কমিটির যে এই দাদা যে মার খেয়েছে, আরে ওটার নাম কি, আরে রাস্তা দোলাইপাড়, ধোলাইপাড়। আমাদের ওখানে আন্দোলন ছিল। সে ওইখানে কিন্তু আমার ভিডিও আছে, দেখবেন আমি পুলিশের সাথে আমার বেরাবেরি করতেছিলাম ওখানে। ওই টাইমে ভয় পাইনি। তারপর আন্দোলন, হত্যা, অবরোধ, এগুলোতে এত ভয় পাইনি। মানে ৪ তারিখে যে লেভেলের, ৪ই আগস্ট। মানে ৪ই আগস্ট আমি, ভাই ৫ই আগস্টে আসলে যখন শুনছেন এত কিছুর পরে, যখন শোনা আমি মানে বারবার ইয়া হইতেছে, কারণ আমরা তো নিজেরাই এই সময়টা পার করছি, যে যখন শুনছেন যে শেখ হাসিনা দেশে নাই, শেখ হাসিনা পালায় গেছে, তখন আসলে কেমন লাগছে না ভাই? আমি আসলে জানি না, মানে আমার এটা আমি ধন্যবাদ দিতে চাই সাংবাদিকদেরকে আসলে অ্যাকচুয়ালি। এটা আমার মানে খুবই ভালো লাগতেছে। আমরা পরিবারকে অবস্থান নিয়েছিলাম। ওই যে সুমন ভাই টুমন ভাই সহ একটা হুম, আমাদের হুম, ১০০ হুম, জনের একটা টিম হয়ে গেছে আমাদের। হুম। ৫ তারিখ আমরা বের হবো সকাল ১০টায়, মানে ৯টায় বের হবো না। যেহেতু ৪ তারিখ আমরা প্রচুর অর্গানাইজ করে ফেলছি। এমনিতে মার্ক অলরেডি মার্ক যেকোনো কিছু হইতে পারে। যাইতে পারে। তো শিমুল ভাইয়ের কাছে জানলাম, যেহেতু কালকে আমরা প্রচুর কাজ করছি, আজকে আমরা একটু রিল্যাক্সে বের হবো, আস্তে ধীরে। বুঝে সবকিছু বুঝে টুঝে বের হইতে। যেই আমরা বের হইতে হবে, হুটহাট করে বের হওয়া যাবে না, পাগলামি করা যাবে না। তা ১০টা বাজে আমরা অলরেডি বেরিয়েছি। আমরা ওই দিঘানটা, আর আমাদের স্পটটা ওই জায়গায়, হুম, 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 ওই জায়গাটাই আমরা আস্তে 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 ২ জন ৪ জন করে হুম। আসতেছি। আইসা ওই সুমন ভাই সহ আমরা দাঁড়াইছি। তখন আমরা ওই মুখটায় দাঁড়াইছি, দাঁড়ায় আমাদের আর্মি আটকেছে। তো আমরা ৩ টা লোক গেছি, একটা মেয়ে আর একটা ছেলে আর আমি। আমার আইডি কার্ড ছিল, স্টুডেন্ট আইডি কার্ড দেখে আর্মির কাছে গেছি। এটা হলো শাহবাগ, এই যে ওই সিগন্যাল না, এই সিগন্যালটা। এই যে বুঝতে পারছি। সাকুরার যে সাক- রাস্তার মানে শেরাটনের যে সিগন্যালটা, হ্যাঁ, মিন্টু রোডে যে, হেয়ার রোডে যাইতে হেয়ার যেটা। রোডে যেতে, এই সিগন্যালটা এসে যদি আমরা এই পাম্পের গলিতে বেরোবো, হুম, এখানে আমাদের অবস্থান। তো আর্মি বলতেছে আমরা আটকেছি। আর্মি আমাদের কিছু বলে নাই। ১ম পুলিশ আমাদের দৌড়ানি দিছে ২ বার। আমরা যে আবার আসছি। তা আর্মি বলতেছে ২ থেকে ৩ জন আসেন কথা বলার জন্য। হুম। তো বলতেছে দেখেন আপনাদেরকে আমরা যেতে দিব, সবকিছু করতে দিব, কোনো সমস্যা নাই। আপনারা একটু ধৈর্য ধরেন। একটু সময়। একটু সময় লাগবে। কোনো লোক এই গলির বাইরে আসবে না। আসলে কিন্তু আমরা ফায়ার করব। আর্মি কিন্তু তখন এই কথা বলছে হুম। আমাদেরকে। ওই সাগর মার্কেটের কোনায় ডেকে নিয়ে ৩ জনকে। তার ভিতরে আমি একজন। তো ভাই বলতেছে তুমি সহজ হও। তো আমরা কথা বলছি। এর ভিতরে এক সাংবাদিক, ফটো সাংবাদিক আসছে। এসে বলতেছে ভাই খুব খবর আছে। আপনারা ভাই উত্তেজিত হন না। জাস্ট আপনারা একটু ধৈর্যটা ধরেন। আমরা তখন সব সাংবাদিক শাহবাগ থেকে সবাই ঢাকা ইউনিভার্সিটির দিকে ঢাকা না, ইয়ের দিকে যাচ্ছে। আহ, প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে আচ্ছা, যাচ্ছে। তেজগাঁওয়ের দিকে। তেজগাঁর দিকে যাচ্ছে সব সাংবাদিকরা, গাড়ি সব মোটামুটি, মানে শাহবাগে সাংবাদিক কমে যাচ্ছে। আন্দোলনকারীরা আছে কিন্তু এদিকে যাচ্ছে, এবং আর্মির গাড়িও অনেকগুলো যাচ্ছে। একজন এসে বলল, "ভাই সুখবর দিতে পারে, যেকোনো সময় আপনারা স্বাধীন হইতে পারেন।" জাস্ট এটা বলছে, "ভাই আগে নামেন না।" আপনার তখন আমি স্লোগান দিতেছি দাঁড়া। তখন মানে মনে হইছে যে জীবনটা মনে হয় ফেরত পেলাম, লাইফটা ফেরত পেলাম। গুজবাম্প হইলো আর কি পুরাটা। হ্যাঁ, যে লাইফটা মনে হয়। শেখ হাসিনা যে পালায়ে গেছে ১২টার দিকে, ১টার ভিতরে সে হুম, যে হুম, দেশ হুম। ছেড়ে গেছে। ভাই মানুষ তো গেছে, কিছু লোক আসছিল আন্দোলন করতে, কিছু লোক এসে দান্দা করতে, কিছু লোক আসছে দেখতে। তো কিছু লোক গিয়েছিল প্রধানমন্ত্রীর বাসায় দান্দা, মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দান্দা করতে। আর আমরা যে মানে এই যে ১৭-১৫ বছর যে ক্ষোভ, মামলা, হামলা, গুম হওয়া, আমাদের অনেক ভাইরা মারা গেছে, অনেক ভাই জেল খাটতেছে, অনেকে জেলে আছে। এটা ওইটাই তো আমরা নিতে পারতেছি না। বাডাইম হাসপাতাল কোনায় চাইছে কি করবো? মানে কি করবো? দেশ স্বাধীন।
শেখ এটা হাসিনা কান্না মানে বিশ্বাস করা যাইতেছে না। বিশ্বাস ভাই 10ই আগস্ট পর্যন্ত কোনো বিশ্বাসই তো করতে পারি নাই। সিরিয়াসলি 10ই আগস্ট পর্যন্ত আমার মনে হয়েছে যে আবার নাকি ওই ফ্যাসিস্ট এই দেশে আয় টুক করে ঢুকে পড়বে। টুক করে ঢুকে পড়ে। কেন যারা আন্দোলন তারা তো আন্দোলনটা বুঝে নাই ভাই। আমরা তো আন্দোলনটা করছি। মানুষ তো মানুষ আমাদের দিছে। আর এই যে যারা ক্রেডিটটা নিতে চাইছে, হুম। যার যে সংগঠনের কথা বলতেছেন যে সংগঠনের কথা বলতে ক্রেডিট নেওয়াটা আসলে ক্রেডিট নেওয়া মুখ্য বিষয় না। ক্রেডিট আপনিও ঠেলে নিতে পারেন, আমি ঠেলে নিতে আমি যদি ফেসবুকে যাই বলি আমি এই করছি, এটাই তো ক্রেডিট। আসলে সাদ্দাম ভাই, ক্রেডিট নেওয়ার কিছু আপনার হচ্ছে যে মানে এত কিছু করছে, সবাই যে যার মতো কেড়ে নিছে। আসলে ছাত্রদলের জায়গা থেকে ছাত্রদল এটা করতে পারে নাই কেন? এটা কি তাদের ব্যর্থতা না? যে জুলাইতে সব দলের মানুষরা যে যার মতো করে ইয়া করছে। ছাত্রদল কি আসলে এই জায়গায় কি পিছায় গেছে নাকি? না। ছাত্রদল আসলে পিছিয়ে যায় না। ছাত্রদল তো ইউজ টু ভাই 15 বছর আন্দোলন করতেছে। আমরা কি ক্রেডিট নেব? ক্রেডিট নেওয়ার কি আছে? যারা আন্দোলন করছে পিছের থেকে বলুন সামনে এটা তো জোগালদাতা দাদা আমরা দিয়েছি। ওই বিল্ডিং গুলোর সময় জোগালরা থাকে না? দেখবেন যে মালঠাল হেল্পার হেল্পার বলে যে বানায় দেয় সবকিছু। আর ইয়েরা ইট বসায় যায়। তা আমরা তো ভাই জোগাল দাদা, আমরা তো সব করে দিছি। জাস্ট ওরা সামনে ছিল, আমরা পিছনে সব করে দিছি। মানে এটা ক্রেডিট না। আমাদের দেশনায়ক জনক তারেক রহমান ক্রেডিট নেওয়া পছন্দ করেন না। আর এই ক্রেডিটটা আসলে শুধু ছাত্র দলের অন্য সংগঠনের এরকম না। এই ক্রেডিটটা জনগণের, মানুষের। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, শ্রমিক, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা এবং প্রত্যেকটা মানুষের এটা ক্রেডিট। শুধু আমি যদি ক্রেডিট নিব এটা এরকম না। এটা না, সবার ক্রেডিট। সাদ্দাম ভাই একটা প্রশ্ন। ধরেন 5ই আগস্ট যদি বাংলাদেশে না হইতো, বর্তমান ছাত্রদল, বিএনপি, বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, এদের আসলে কি অবস্থা হইতো? যদিও 5ই আগস্ট এটা আমি মাঝে মাঝেই বলি নিজ থেকে আসলে মানুষকে, যারা এখন ক্রেডিট নিচ্ছে হুম। তাদেরকে ক্যাম্পাসে আমি দেখছি ছাত্রলীগ করছে, মিছিলে গিয়েছে এবং আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তারা ওই গুপ্তই থাকতো, বেরোইতো না। আমি সাদ্দাম 5ই আগস্ট হতে আপনি আসছেন, আপনার পডকাস্টে কথা বলার আল্লাহ হায়াতে রাখছে এই জন্য আসছি। আমাকে আপনি পেতেন না। আপনি কোনো পত্রিকায় নাহলে একটা নিউজ করতেন যে শাহবাগ থানার সেক্রেটারি কোথা থেকে লাশ এটা ভেসে আসছে, উনি মারা গেছে, এরকম শুনতেন। আবার শুনতেন বিভিন্ন ছাত্রদলের সংগঠন, বিভিন্ন যুবদল, বিএনপির নেতাগুলি লাশ আসছে, কেউ জেলে আছে। আর 5ই আগস্ট না হলে আমাদের আন্দোলন আবার ঘুরে দাঁড়াইতে হতো, আবার বিএনপি আন্দোলন করতো, যার বাসায় তারা চলে যেত, আমাদের আন্দোলন চলমানই থাকতো, আমাদের আন্দোলন বন্ধ থাকতো না। দেশটার জনক তার কোনো সেই লন্ডন থেকে আবার বার্তা পাঠাইতো, এভাবে করো, আমরা সেটাই করতাম। আমরা আন্দোলন করতাম শেখ হাসিনাকে সরানোর জন্য, সর্বোচ্চটাই আমরা করতাম। যে 15.5 বছর যা করছি ওই 2 মাসের থেকে বেশি করছি, করে তাকে সরাইছি। কিন্তু ওই আন্দোলনেই করতাম, আমরা যেতাম না, আমরা কিন্তু থাকতাম। কিন্তু অনেকে চলে যেত, অনেকের আপনার পাইতেন না, যারা এখন অনেক বড় বড় লেকচার দিয়ে বেড়াচ্ছে তাদেরকে পেতেন না, আমাদেরকেই পাইতেন। ওই যদি বেঁচে থাকতাম ওই উদ্যানে নলে রাস্তা করে দেয়া হইলে এক কাপ চা খেতাম, বলতেন ভাই ভালো আছেন। সাদ্দাম ভাই, বা আমরা একদম জুলাইয়ের অনেক গল্প শুনলাম, দীর্ঘ সময় ধরে আমরা আর কি কথা বলতেছি। আমরা একটু অন্যদিকে একটু যেতে চাই। আপনি এত হচ্ছে যে সামাজিক কর্মকাণ্ড করেন, বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে হেল্প করেন। আসলে আপনি একজন ছাত্রদল নেতা হিসাবে এটার জন্য তো অনেক টাকা প্রয়োজন। আপনার এই অর্থনৈতিক যোগানটা কিভাবে আসে? আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, আপনার আসলে এই যে চলতে রাজনীতি করতেছেন, আপনার আসলে সোর্স অফ ইনকামটা কি? আমার সোর্স অফ ইনকাম হইলো পারিবারিক। আমাদের পারিবারিক একটা বিজনেস আছে, সেটা আমার ছোট ভাই দেখে। এটা হলো প্রথম। আর সেকেন্ড কথা হলো সামাজিক কাজ করতে হলে যদি আপনার মন থেকে করতে চান কোনো কাজ, সেটা আটকায় না। এটা হলো প্রথম কথা। আমি আসলে বড় বিষয় হলো আমি কৃতজ্ঞতা জানাই আমার বাবার প্রতি এবং মার প্রতি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি জন্মগ্রহণ করাতে। কারণ হইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশে বড় হয়েছে, বড় হতে কারণ বিভিন্ন বড় ভাইরা বিভিন্ন জায়গায় চাকরি করে, ব্যবসা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনেকেই মহানগর রাজনীতি করে, আমিও মহানগর রাজনীতি করি, আমার মতন এরকম সুযোগ অনেকে পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়তে বড় হতে বিভিন্ন বড় ভাইদের সাথে আমার একটা কানেক্টিভিটি আছে, নেটওয়ার্ক একটা তৈরি আছে আমার। তা আমি যদি কোনো বড় ভাইকে ফোন দিয়ে বলি ভাই আমি এই কাজ করতে চাই, আমাকে একটা হেল্প করেন, তা আলহামদুলিল্লাহ আমার কোনো ভাই আমাকে ফিরায় না। সাদ্দাম ভাই, আমরা একটা জিনিস জানি আরকি, শাহবাগে হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড়
পাইকারি ফুলের মার্কেটটা আছে। জি। যখন ছাত্রলীগ আমল ছিল, আওয়ামী লীগ আমল ছিল, আমরা তখন দেখতাম যে এই জায়গাটা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সবারই খায়েশ থাকতো। কারণ হ্যাঁ। এখান থেকে বেশ ভালো অ্যামাউন্টের টাকা চাঁদা হিসাবে ওঠে আরকি, বা এই ফুল মার্কেট থেকেও বেশ টাকা-পয়সা পাওয়া যায়। আসলে আপনি তো এই থানার আরকি ছাত্রদলের বর্তমান কি বলে সরকারি দলের যে ছাত্র সংগঠন, সেই সংগঠনের সদস্য সচিব। তো আপনার আসলে এখান থেকে কিরকম টাকা আসে? আমার এখান থেকে কোনো টাকা আসে না, আর আমার এখানে কোনো ব্যবসা নাই। এটা হলো ১ম কথা। 2nd কথা হইলো আমাদের এই ঢাকা ৮ আসনের এমপি যে মির্জা আব্বাস সাহেব, সে হলো অ্যা আমাদের ৫ তারিখের পরে ৫ তারিখের পরে ৫ তারিখের পরে সে আমাদেরকে একটা লিফলেট দিছিল। হুম। চাঁদাবাজি এবং কোনো নাম বিক্রি করা দিয়ে কোনো কিছু ওঠানো। তখন আমার একটা জিনিস মনে আছে, মনে না দেখছি। আমি যখন মাইকিং করতেছিলাম, পুরো শাহবাগ এরিয়া হুম। ভাগ করে দিছে যার, যার। কেউ কোনো চাঁদা চাইলে, কেউ চাঁদাবাজি করলে এই নাম্বারে যোগাযোগ করবেন। মাইকিং করতেছিলাম। তখন শাহবাগ ফুল মার্কেটের সামনে আসার পরে একটা বিল্ডিং আছে ৩ তলার। হুম, হুম। এটা আওয়ামী লীগ প্রেসিডেন্ট সদস্যরা। আর ইমাম সমিতি সম্ভবত ওই বিল্ডিংটা কি? হ্যাঁ, ইমাম সাহেব। ওই বিল্ডিংটায় দেখলাম বিশাল বড় করে একটা ব্যানার, ৫ তারিখের পরে দখল। নাম কি? বাংলাদেশ ইসলামী আন্দোলন। আচ্ছা। আর হলো অ্যা ইসলামী আন্দোলন মানে বাংলাদেশ বাংলাদেশ জামাতি, মানে বিশাল বড় জামাতের দিয়ে একটা ইয়া। পরে আমি একজন জিজ্ঞেস করলাম, "ভাই এই ব্যানারটা কার?" অমুকের। তা আমি বললাম যে ৫ তারিখ পার হইল না। ১৫ মানে ১ মাস অবধি দিল না। এর আগেই মানে দখল। মানে জামাতরাও এখানে বিশাল বড়, বড় ব্যানার দিয়ে শাহবাগ পুরো দখল নিয়ে নিছে। আর আমি সাদ্দাম তো দূরের কথা, আমার যে আরো সিনিয়র যারা আছে, তারা যাওয়ার আগেই ওই জায়গায় দখল হয়ে গেছে। আমি আর কি দখল করবো আর। সাদ্দাম ভাই, আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে একটু আলাপ করতে চাই। আপনি বলছিলেন যে ঢাকা ৮ আসনের এমপি জনাব মির্জা আব্বাস যিনি বর্তমানে একটু অসুস্থ আছেন। জি। আ তো আসলে মির্জা আমাদের যেই লাস্ট যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গেল, সেখানে তার অপোনেন্ট ছিল হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি, জাতীয় নাগরিক পার্টির। নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই বারবার অভিযোগ করে বলতেন এবং বলছেন, কনস্ট্যান্ট এখনো বলছেন যে সবচেয়ে বড় বাংলাদেশের ঢাকার গডফাদার, চাঁদাবাজ হচ্ছে মির্জা আব্বাস সাহেব। তো আসলে তার রাজনীতি করতেছেন, এবং আ আ সেই জায়গা থেকে আপনার আসলে কি বলা যায়, আসলে ফুল মার্কেটটা কাদের নিয়ন্ত্রণে আছে এখন? আচ্ছা, আপনি বলছেন যে মির্জা আব্বাস সাহেব তো অনেক বড় মনের মানুষ। আসলে আমি তার রাজনীতি করি বলেই বিদায় এরকম না, যারা গেছে। আপনি কোনোদিন তার কাছে যাবেন, কোনো সাহায্য নিয়ে ফেরত আসবেন না। এটা হলো ১ম মানে গুণ। তার ১ম গুণ হলো এটা। আপনি কোনো সাহায্যে যাবেন, ফেরত আসবেন না। এটা হলো তার ১ম গুণ। ২য় গুণ হলো আপনি যে বললেন যে চাঁদাবাজি এ কি জানি বললেন? এই যে নাসির পাটোয়ারি, মানে নামটাও মনে থাকে না। এমন একজনের নাম বলছেন। নির্বাচনের মাঠে আসলে ভোটের কিছু বিষয় থাকে, ভোট লাগবে। হুম। আর নাসির পাটোয়ারি তো এমন কোনো লোক না, সে মানুষ চাইলেই তাকে ভোট দিবে। কারণ নাসিরুদ্দিন পাটোয়ারি তো মির্জা আব্বাস সাহেবকে তো প্রায় হারায় দিছে। হ্যাঁ, সামান্য কিছু না, ব্যবধানে দিছে। সামান্য কিছু হারায় দিয়ে আমি বলতেছি। তো কিছু স্ট্র্যাটেজি আছে রাজনীতিতে। সেটা হলো নাসির পাটোয়ারি স্ট্র্যাটেজিটা করছে। যেহেতু সে মার্কেটিং স্টুডেন্ট, আমি যতটুকু জানি। মার্কেটিং পলিসি সে ভালো জানে, কিভাবে মার্কেটিংটা করতে হয়। তা আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউলিয়াম স্কুল অ্যান্ড কলেজের একটা কিন্তু দায়িত্বে ছিলাম, আইন শৃঙ্খলার। আমি ওখানকার ভোটার। তো আমাদের প্রতিষ্ঠানের ৩ টা কেন্দ্র। ইউলিয়াম স্কুল অ্যান্ড কলেজের একটা প্রতিষ্ঠান, ৩ টা কেন্দ্র। একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের হল কেন্দ্রিক আবাসিক স্টুডেন্টদের জন্য একটা কেন্দ্র। হুম। আমাদের আবাসিক মহিলাদের জন্য একটা কেন্দ্র। হুম। আবাসিক পুরুষদের জন্য একটা কেন্দ্র। হুম। আমার খুব মজা পাইতেছে, নাসির পাটোয়ারির সাথে আমার পুরা এই নির্বাচনের পারপাস একদিনই দেখা হয়েছে। সেটা হলো নির্বাচনের রাত্রে। আচ্ছা। সে আমাকে বলতেছিল যে, "ভাই ৫ তারিখের আগে আন্দোলন যেভাবে কাঁধে কাঁধ রেখে চলছি, একসাথে এভাবে চলবো।" তখন তাকে আমি বলছি যে, "আগে রাজনীতি শিখেন, তারপর রাজনীতি করতে আসেন। কিভাবে মানুষের সাথে কথা বলতে, এটা আগে শিখতে হবে। আর ফ্যামিলির কিছু বিষয় থাকতে হয়, কথার আচার। আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করবেন, সেটা ঠিক আছে আপনার জায়গাতে। কিন্তু লেভেল বুঝে কথা বলতে হবে।" আর মির্জা আব্বাস সাহেব, সে বংশগতভাবে সে জমিদার। আপনি
সাংবাদিক মানুষ আরো চাইলে তার স্টাডি করতে পারেন। তার আপনি দেখান যে তার নামে কোথাও কোনো জায়গায় চাঁদাবাজির কোনো ক্লেম আছে না, যদি থাকে তাহলে আমি নিজে রাজনীতি ইস্তফা দিব বললাম। আমি সাদ্দাম ওকে। বললাম, শোনেন, নাসির পাটোয়ারি যদি জামাতের তে যদি না দাঁড়াইতো, জামাত না, সে এনসিপি থেকে দাঁড়াইছে। এনসিপি মানে জামাত জোট। জামাত জোট থেকে দাঁড়াইছে, জামাতের কিছু বোর্ড আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা হইলো আপনারা ডাকসু নির্বাচনে আপনারা বুঝতে পারছেন, ডাকসু নির্বাচনে তারা যা করছে। এখন মানুষ, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে থাকি, সাধারণ স্টুডেন্টরা যারা ভোট দিচ্ছে মাঝে মাঝে বলে যে জীবনে সবচেয়ে বড় ভুল করছি মনে হয় ভোটটা দিয়া, এভাবেই বলে চার দোকানে। তারা বুঝতে পারে না, মনে করছে আসলে সামনাসামনি জিনিস আর প্র্যাকটিক্যাল জিনিসটা খুব আকাশ বাতাস দিবে। তো আমার কেন্দ্রে কিন্তু সে পাশ করে নাই, সে আমার কেন্দ্রে ৩টা কেন্দ্রে একটাতে পাশ করেছে, এটা হলো আপনাদের হল কেন্দ্র। তো ৪৫ ভোটে সে জিতছে আমার কেন্দ্রের, আর আমার কেন্দ্রে ৩টা কিন্তু ২টাতে আমি পাশ করছি। একটাতে পুরুষদের মনে হয় ২৪৫ আর মেয়েদের মনে হয় মহিলাদের ৯০ ভোটে আমরা। সাদ্দাম ভাই, এইটার সাথে একটু বিয়া করি। যেমন হচ্ছে যে আমরা কিন্তু দেখছি যে নির্বাচনের সবার শেষে যে রেজাল্টটা ঘোষণা হয়েছে সেটা হচ্ছে যে ঢাকা ৮ আসনের। হুম এবং এইখানে বেশ অভিযোগ ওইদিন রাতে আমরা দেখতে পাইছি, নির্বাচনের দিন রাতের বেলা, যে ওইখানে মির্জা আব্বাস সাহেবের স্ত্রী নিজে গিয়ে আর কি যে আপনার ভোটের একটা ব্যাপার স্যাপার যেটা আর কি এনসিপির নেতারা এবং জামাত নেতারা যে অভিযোগগুলো করতেছিলেন, আপনি আসলে নিজে থেকে দেখছেন, আপনি আসলে এই ব্যাপারগুলো নিয়ে কি বলবেন? সেদিনকে আমি ওই জায়গায় ছিলাম, নিচে ছিলাম হ্যাঁ, স্পটে, কিন্তু আপনি যদি অভিযোগ করতেন সেখানে তো আমার অভিযোগ না, এটা এ হচ্ছে তারা। হ্যাঁ, তাদের অভিযোগ। তারাও গিয়েছে, আমি বলি। সেখানে তো এনসিপির নেতারা ছিল গণনার সময়, জামাত নেতারা ছিল, আমাদের মাতৃতুল্য চাচী মির্জা আবরার আব্বাস উনিও ছিলেন, ওনার ছেলে ছিলেন। উম তো ওনার সমন্বয়ক বারেক ভাইও ছিলেন, আমাদের নির্বাচনে যে হুম, হুম। অনেক বারেক ভাই। আপনি ওপেন প্লেসে ভোট গুনছে। আমরা চ্যালেঞ্জ করছি, আমাদেরটা গ্রহণ করছে নির্বাচন কমিশনের, যে ঠিক আছে আবার গণনা হোক। আমি যতটুকু জানি আমরা কেন্দ্র থেকে আবার পোস্টাল ভোটও আমরা আগায় আছি। পোস্টাল ভোটে আগায় আমরা নির্বাচিত জয় হইছি। যদি জয় না হতাম, না জিততাম, আপনার মনে হয় নাসির পাটোয়ারি এখন এ পর্যন্ত সুস্থ থাকতো? সে যে সুস্থভাবে যে কথাবার্তা বলে, আমরা যদি আপনাদের কথাই আমরা যদিও আমরা কারচুপি করতাম, আমরা কি এখনো আমাদের মির্জা আব্বাসকে সে শপথ নিতে দিত? সে নির্বাচনের আগে যা করছে, নির্বাচনের পরে সে করতে দিত? আমরা প্রকৃত ভোটে মানুষের ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়েছি। সে এখন তার জামানত হারানো কারণে সে এখন বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা, নাসিরুদ্দিন পাটোয়ারি তো জামানত হারায় নাই তো। জামানত হারানো, কিন্তু জামানত হারানোর পর্যায়ে যেয়ে সে এখন নিজের মতন কথা বলতেছে। আর এটা সে তো স্টাডি করবি, তার কামই বিরোধী দলের নেতাকে কাজ কি? মাইকের সামনে কথা না বলে মানুষ তাকে চিনবে না, এটা স্বাভাবিক। এটা নিয়ে এত হতাশার কিছু নেই। সাদ্দাম ভাই, আপনি আর মির্জা আব্বাস যুগে যুগে আসে না, মির্জা আব্বাস একবারই আসছে। বিএনপির যে মির্জা আব্বাস, এক- সে আর তার জনগণের যে তার ভালোবাসা, সেটা মানুষ ভোটের মাধ্যমে বুঝে সাদ্দাম দিছে। ভাই, আমরা আপনার কথা বুঝতে পারছি। আপনি এর মধ্যে একটা কথা বলছিলেন যে ছাত্র শিবিরকে নিয়ে, আমি যদি ভুল না করে থাকি, যে ডাকসু নির্বাচনের সময় বা আপনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এখন হয়তো আফসোস করে যে কেন তাদেরকে ভোট দিছে। আসলে এই গত ১৫-১৬ বছরে যে যুগপৎ আন্দোলন হয়েছে, অ্যান্টি ফ্যাসিস্ট যে আন্দোলনগুলো হয়েছে, সেখানে জামাত, আপনি যেহেতু ছাত্রদল করেন, আ জামাতের স্টুডেন্ট উইং, আ ছাত্র শিবির, তারা আপনারা দেখা যাচ্ছে যে একসাথেই আন্দোলন করছেন, সংগ্রাম করছেন। আসলে বর্তমান সময়ে তাদেরকে নিয়ে আপনার আসলে ইয়াটা কি? মানে আপনাদের না, তাদের সাথে তো আমরা আন্দোলন করিনি। মানে কি বলে যে বিএনপি জামাত জোট বিএনপি সবসময়। জামাত না, বিএনপি জামাত জোট ছিল ১৩ সালের আগে। হুম। ১৩ সালের পরে ছিল না। আপনি যদি, আমি ভুল না করে থাকলে আপনি মনে হয় দেখতে পারেন। ১৩ সালের পরে মনে হয় বিএনপির সাথে জামাত ছিল না। না, আমরা তো লাস্ট এই গত ইলেকশনের সর্বশেষ পর্যন্ত যতদিন আন্দোলনের সংগ্রামে আমরা না, দেখছি, ২০১৮ সালে আমরা নির্বাচন একা করছি। আপনি অবশ্যই একা করছেন। কিন্তু যেটা আমরা আর কি সবসময় শুনে আসছি যে বিএনপি জামাত, বিএনপি জামাত। এটা তো ফ্যাসিস্টের সরকার। হুম। ফ্যাসিস্ট সরকারের যে একটা রাজনীতির একটা কৌশল থাকে না? একটা বিরোধী দলকে হেনস্থা করার যে একটা কৌশল রাজনীতি, তারা এটাকে বানাইছে, পাবলিককে খাওয়াইছে। জামাত তো একটা যুদ্ধ অপরাধীর দল। আমি বেসিক্যালি যুদ্ধ অপরাধীর দলকে পছন্দ করি না।
মুক্তিযুদ্ধের পক্ষে যে না, তার পক্ষে আমি না। আমি পার্সোনালি ভাবে। কিন্তু আমি মুক্তিযুদ্ধ প্রায়ত শুনি নাই, কিন্তু আমার নানা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল, আমার দাদি মুক্তিযুদ্ধ ছিল, আমি তাদের থেকে কথা ডেফিনেটলি, শুনছি। কিন্তু প্রায়ত বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, ওনার ক্যাবিনেটে কিন্তু হচ্ছে যে জামাত ইসলামের 2 জন মন্ত্রী না, ছিল। সেইটা ক্যাবিনেটে ছিল, সেটা তো যখন সে ক্ষমতায় ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তখন আমরা ছোট ছিলাম, আমরা প্রাইমারি স্কুলে পড়ি। তখন রাজনীতির মানে খালেদা জিয়ার ওই সময় সিদ্ধান্ত কি ভুল ছিল? বা আহ, বিএনপির ওই সময় সিদ্ধান্ত বা 13 সাল পর্যন্ত যে ছিল এই সিদ্ধান্তগুলো কি বিএনপির আসলে কি ভুল ভুল ছিল ছিল না কিনা? বলতে, এটাতে আমি আসলে অনেক বড় রাজনীতিবিদদের বড় সংগঠন নিয়ে কথা বলার এখতিয়ার আমার হয়নি এখনো। হুম। আমি অত রাজনীতিবিদ নেই, কিন্তু আমার ছোটখাটো ক্ষুদ্রখানে মনে হইতেছে যে তখন আহ, রাজনৈতিক কৌশল ক্ষেত্রে অনেক কিছু অনেককে ইউজ করতে হয়, চলতে হয়, ওই ধরনের কিছু তাদের একটা প্ল্যান ছিল, এই কারণে তাদের সাথে জোট করছে। মনে হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2013 সালে এসে মনে হয়েছে তার যে জামাতকে রাখলে বিএনপির যেই মানুষের প্রতি ভালোবাসা, পাবলিকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, স্বাধীনতার ঘোষক, তার যে আহ, সম্মান, বাংলাদেশের মানুষের প্রতি রেসপেক্ট, তা মনে হয় থাকবে। তাই জন্য মনে হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনে হচ্ছে যে জামাতকে তার থেকে দূরে সরে দেওয়া, সে মনে হয় সরে ওকে। আমার কাছে মনে জি, হয়েছে। সাদ্দাম ভাই, আমরা একদমই শেষে চলে আসছি। আমরা একটা বিষয় নিয়ে সর্বশেষ আলাপ করে আমরা শেষ করে দিব। বর্তমান যে জামাতের কর্মকাণ্ড দেখছেন বা যা হচ্ছে এখন বাংলাদেশে, রিসেন্টলি খুব একটা বিষয় নিয়ে খুব চলতেছে। জামাতের একজন নেতাকে আজকে একজন নেতা বলতে একজন সংসদ সদস্যকেই তার বহিষ্কার করছে একটা আ কি বলে নৈতিক স্খলনের অভিযোগে আরকি। জি, আসলে সব মিলে বর্তমান সময়ে আপনারা ছাত্র রাজনীতি করতেছেন বা যাই বলি না কেন, যে আপনারা তো বিরোধী কি বলে সরকার পার্টি হিসেবেই কাজ করতেছেন, সরকার পার্টির উইং ছাত্র সংগঠন। আসলে বর্তমান সময়ে আপনারা বিরোধী দলের আসলে ভূমিকা কতটা দেখছেন? আপনার আমরা কি তো মনে হচ্ছে বিরোধী আরকি? দলের ভূমিকাটা মনে করছি খুব জোরালো ভাবে, সংসদে যেভাবে কথা বলে হুম, মনে করছি যে বিরোধী দলের ভূমিকাটা খুব স্ট্রং হবে, কিন্তু তাদের যে নৈতিকতা এবং নীতিকতা যে মানুষের সামনে বলে বেড়ায়, কথা কাজে তো কোনোটা প্রথম মিল নেই। আপনি যেটা বলছেন আসলে এইসব বিষয় নিয়ে কথা বলারই উচিত না, যদিও আমাদেরও মা বোন আছে, এই বিষয় নিয়ে কথা বলা উচিত না। তারপর বলতে হয় যেহেতু রাজনীতি করি। এই উনি যে নির্বাচনের আগে আপনারা মনে হয় ভিডিও দেখছেন যে পর্দা দিয়ে হুম, মহিলাদের সাথে ভোট চাইছে, কথা বলছে। তা আপনি পর্দা দিয়ে মহিলাদের সাথে কথা বলে আবার নাতিবয়সী মেয়ের সাথে আবার হোটেলে যেয়ে শুইতেছেন। তা আপনার নীতি নৈতিকতা কতটুকু? আর এই যে তারা ইসলাম যে নিয়ে এত কথা বলে, টিকিট জান্নাত, আগে নিজের চরিত্র ঠিক নেই মিয়া। মাইশের টিকিট দিবেন পরের কথা। আগে নিজের চরিত্রটা ঠিক করেন, তারপর না মাইশের টিকিট দিবেন। আর টিকিট দেওয়ার তো ক্ষমতা তাই সে রাখে না, তারা রাখে না। সে আর আরেকটা বিষয় হলে আমরা শুনছি, মানে আমার নানু বেশি দিন অনেক মারা গেছেন, নানুর গল্প শুনছি, দাদুতে শুনছি। পাকিস্তান পিরিয়ডে জামাতরা যারা জামাতি যে পাকিস্তানদের সাথে সহযোগিতা করছে, এটা বলা আসলে ঠিক না যে আল্লাহ মাফ করুক। ওই মার সামনে মেয়েদের যে ধর্ষণের যে ঘটনাগুলো, আমার মনে হয় যদি আল্লাহ না করুক, যদি কোনো দিন এই দেশে জামাত কোনোদিন যদি ক্ষমতা আসে, এর চেয়ে ভয়াবহ অবস্থা হবে। আমি বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে দেশের মানুষকে এবং পাবলিককে এবং আগামী দিনের ভবিষ্যৎকে এমন কাউকে রাজনীতিতে প্রমোট করবেন না, যারা নিজে আপনার বোনকে নিয়ে বেডে ঘুমায়, তাদেরকে প্রমোট করবেন না। এটা আমার নিজ থেকে আমি বললাম, মানে আমার পক্ষ থেকে আগামী প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য এই কথাটা বল। ওকে। সাদ্দাম ভাই, আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা দিল্লিতে আছে। সেখান থেকে বিভিন্ন সময় ঘোষণা দিচ্ছে যে তারা দেশে ফিরবে, ডিসেম্বরে আসবে, এবং ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট সময়ে ফেসবুকে অনলাইনে তারা ক্যাম্পেইন চালাচ্ছে যে তারা এসে কি করবে, কারে মারবে, একদম ধরে টার্গেট করতেছে। আসলে এই যে মানে তাদের নিয়ে আসলে আপনাদের বক্তব্যটা কি? আচ্ছা, এটা আসলে এটা বললে আমার নিজের দলীয় চলে আসে। বিগত 17 বছর আমাদের যে বর্তমানে যে প্রাইম মিনিস্টার, আমরাও বিভিন্ন সময় বলছি আমাদের ভাইয়া আসতেছে হুম, বাংলাদেশ। এটা একটা রাজনীতি স্ট্র্যাটেজি, মানুষকে উদ্বুদ্ধ করা। প্রথম কথা হলো এটা। হুম। যেহেতু আমরা ফ্যাসিস্ট ছিলাম না, একটা ভুয়া একটা মামলা আমাদের ভাইয়াকে দেশ ছাড়তে হইছে। তো আমরা কিন্তু তারপর রাজনীতি করে গেছি ওপেন।
আমরা কিন্তু প্রেস রিলিজ দিয়ে হত্যা মিছিল করেছি, প্রেস রিলিজ দিয়ে কিন্তু আমরা বিক্ষোভ করছি, কিন্তু তারা তো নিষিদ্ধ সংগঠন। হুম। তাদেরকে এই বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার, ইন্ডিয়ান গণনা সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমাদের সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেনি। এবং বাংলাদেশের 18 কোটি জনগণ তাদেরকে নিষিদ্ধ করছে। আসলে তাদের নিয়ে আপনাদের বার্তা কি? আমাদের বার্তা হলো, তাদের বার্তা হলো, ভাই বউ বাচ্চা আছে যাদের, আর যাদের ফ্যামিলি আছে ভাই ফ্যামিলির ফোকাস করো, এইসব চিন্তা ভাবনা মাথাতে বাদ দাও, মাঠেতে নামার কথা দূরের কথা, স্বপ্নও চিন্তা করো না। আর যদিও বাংলাদেশের রাজনীতি করতে চাও, অবশ্যই আইনকে ফেস করে এসে দেন তারপর বাংলাদেশের রাজনীতিতে আসতে হবে। এর আগে বাংলাদেশের রাজনীতিতে আসার চিন্তাও করো না। আর যেহেতু আমি ক্ষুদ্রতম একটা মধ্যভূমি ফ্যামিলির ছেলে হিসেবে রাজনীতি করছি, আমি বিরোধী দলটা ফেস করছি, আমার থেকে এটা আমি পার্সোনালি বক্তব্য দিতে চাই, যারা বিদেশে জায়গায় বলতেছে রাস্তায় নামো ভাই, তারা কিন্তু আসবে না, নিজেরাই শুধু জেল খাটবা, বাপ মারা কান্দাবা। আমরাও জেল খাটছি, বাপ মারা কান্দাছি, কিছুই না। আমি মনে করি যেখানে আসো ভালো থাকো, কাজকাম করে খাও, রাজনীতিতে বলো আইসো না। সাদ্দাম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা সর্বশেষ কথা বলে আমরা আজকে শেষ করবো। সাদ্দাম ভাই, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি, তারপর হচ্ছে যে মারধর করা, এবং আমরা চট্টগ্রামেও বেশ কিছু ইনসিডেন্ট দেখছি যেখানে যে আপনার কি বলে যে ছাত্র দলের সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্ন দোকানে গিয়ে চাঁদাবাজি করছে বা করতেছে, এবং টর্চারও করতেছে, টর্চার সেলও এরকম বেশ কিছু আমরা নিউজ আমরা দেখছি। আসলে আপনি একজন ছাত্রদল নেতা হিসাবে আপনি এই মানুষদেরকে আসলে মানে এরাও কি ছাত্রদল করে? আসলে এটা কি ছাত্রদল এই কোনোভাবে যে ইয়া করে একটা বা? একটা খুব ভালো কথা বলছেন শেষ দিকে এসে। ছাত্রদল বলতে কি, ছাত্রদল তো বৃহৎ সংগঠন। হুম। তো আগে তো কিছু গরিব লোক ছাত্র সংগঠন করতো, মানে আমার ইউনিটে সর্বোচ্চ আমরা 20-50 জন ছাত্রদল করতাম শাহবাগ থানা। আপনাদের বিশ্ববিদ্যালয়ে দেখা যায় প্রত্যেকটা হলে 7-8 জন করে, প্রত্যেক ইয়ারে 2 জন 4 জন 5 জন করে সর্বোচ্চ, হ্যাঁ। করে করতো। সবাই করতো না, কিন্তু সবাই কি করতো, জয় বাংলা স্লোগান দিত। আর কিছু লোক কিন্তু থাকে হলো সুবিধাবাদী, যখন যারা যখন যে আসে তার কাঁধে ঘাড় চেপে তার সুবিধাটা নিয়ে চলে যায়। তা এখন হয়ে গেছে যে এই বিষয়টা এরকম হয়ে গেছে। এখন যারা চাঁদাবাজি করতেছে, আপনি দেখবেন বেসিক্যালি এখানে যারা মানে বিভিন্ন ইউনিটের নেত্রীর পর্যায়ে আছে, তারা কি এগুলো করতেছে? আপনি খোঁজ নিয়ে দেখেন তারা করতেছে না। কিন্তু কিছু লোক ছাত্রদলের নাম বেচে, বিএনপির নাম বেচে, যুবদলের নাম বেচে চাঁদাবাজি করে। যে ছাত্রদল করে না এটা আমি বলব না, আমি যে দুধের দিয়ে তুলসী পাতা সেটা আমি বলতে চাই না। মানে যেহেতু দীর্ঘ 15-16 বছর অনেকে অনেক এতে ছিল, দেখা গেছে আমি ছাত্রদল করি, আমি নাই। যেমন আমি আমারটা বলতে পারি। আমি শাহবাগ থানার একজন সদস্য সচিব। যেমন আমি চিনিই না, আমার নামে 2-3 জায়গায় এরকম অকারণ ঘটছে। সাংবাদিকরা কল দিছে, পুলিশ কল দিছে। আমি ওখানে যেয়ে ফেস করছি। আমি যা বলছি, মিছিলের ছবি দেখাইছি, ইয়ের ছবি দেখাইছি যে এরা আমাদের সাথে কোনোদিন ছাত্রদল করে নাই, কিছু করে নাই, ছাত্রদলের নাম বিক্রি করে 5ই আগস্টের পরে এবং সরকার ক্ষমতা আসার পরে অনেকেই অনেক জায়গায় নিজের ভাই অবস্থান এই তৈরি করে আপনার নিছে। ছাত্রদলের এত সংখ্যা, মানে এত মানুষ কই থেকে আসলো হঠাৎ করে? হঠাৎ করে আসলে এটা তো বৃহৎ একটা সংগঠন। মানুষ তো আসলে আসবে, এখানে তো নিষেধ করা গেছে না। অনেকেই আগে কেউ ভয়ে করে নাই। তার আগে আবার কেউ একটা বড় অংশ কি গুপ্ত ছিল এরকম ব্যাপার? গুপ্ত ছিল বা না। ছাত্রলীগ করতো না, তারা? ছাত্রলীগের এরকম কোনো লোকজন আমাদের সাথে এই পর্যন্ত ইনশাআল্লাহ আসে নাই। আশা করি আসবে না। এখন নতুন, নতুন অনেকেই আসতে যাচ্ছে ছাত্র সংগঠনে। ছাত্রদলের সংগঠনটা যদিও ইমেজ অনেক আছে, এইজন্য ইমেজ নিয়ে এই সংগঠনটা করার জন্য আসে, এবং ইমেজটাকে অনেকেই আবার ইচ্ছা করে কেউ প্রমোট করে নাকি এই ইমেজটাকে নষ্ট করার জন্য, এরকম হতে পারে। আচ্ছা, মানে এটা বলতেছেন যে আপনাদের নাম খারাপ করার জন্য যেন অনেকে যে আছে। আসতে পারে। জি, সাদ্দাম ভাই, আমরা একদম শেষ করতে চাচ্ছি। জি, জি। আপনি অনেক, অনেক সময় দিয়েছেন আমাদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার যে এত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আসলে আসার জন্য সুযোগ করে দিলেন। আমি তো ছোট মানুষ। এত বড় বৃহৎ আকারে কিছু বলতে হয় না। যদিও ভুল-টুটি হয়ে থাকে, আমাদের সাথে দেখবেন, ইনশাআল্লাহ দেখা হবে। জি, দর্শক, আপনাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার আশেপাশের মানুষকেও সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।